বিসমিল্লাহির রহমানির রহিম। আজ হচ্ছে 16ই আগস্ট 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল লিখিত ব্যাচের তামাদি আইনের রিভিশন ক্লাস আমরা শুরু করতেছি। দেখেন, ইতিমধ্যে আমরা 5টি বিষয়ের রিভিশন ক্লাস শেষ করেছি। তো দেখেন, আজ আমরা শুরু করব তামাদি আইন। প্রথমে যদি দেখেন, তামাদি আইনের প্রকৃতি, পরিধি, উদ্দেশ্য বর্ণনা করুন। তামাদি আইন একটি পদ্ধতিগত আইন, তোমার উত্তরের যথার্থতা নিরূপণ করুন। এই ধরনের প্রশ্ন এখন আসার সম্ভাবনা নেই বললেই চলে। আর এই ধরনের প্রশ্ন যদি এসেও যায়, যদি আর একটা কমন পড়ে, তাহলে এই ধরনের প্রশ্ন জীবনেও লিখবেন না। এই ধরনের প্রশ্নে আপনার অ্যাকচুয়ালি এই জায়গায় তো কোনো ধারা টারা তেমন বেশি নাই, এই জায়গায় মার্কস পাওয়া যাবে কম। ঠিক আছে, যদি বলে প্রকৃতি, পরিধি, উদ্দেশ্য একেবারেই যদি মনে করেন যে পারা যাচ্ছে না, তাইলে এইটা লিখবেন। আচ্ছা, তো মোটামুটি আমরা জানি যে তামাদি আইন হলো একটা পদ্ধতিগত আইন। আর তামাদি শব্দের অর্থ কি? সময় অতিক্রান্ত হওয়া। সময় অতিক্রান্ত হয়ে গেছে। তামাদি একটা কি শব্দ? আরবি শব্দ। তামাদি আইনে মোট দুইটা ভাগ আছে, একটা হলো ধারা আর একটা হলো তফসিল। ধারায় আছে, আগে ছিল 32টা ধারা, বর্তমানে বলবৎ আছে 29টা। আর তফসিল ছিল 3টা, বর্তমানে বলবৎ আছে একটা। প্রথম তফসিলে অনুচ্ছেদ আছে 183টা। এই 183টা অনুচ্ছেদকে আবার ভাগ করছে 3 ভাগে। দেওয়ানি মূল মামলা তামাদি মেয়াদ বলছে 1 থেকে 149 অনুচ্ছেদ। আপিল রিভিউ, সরি, আপিল, দেওয়ানি আপিল, ফৌজদারি আপিল, এটা 150 থেকে 157। আবেদনগুলো হচ্ছে 158 থেকে 183। তো এইগুলাই মোটামুটি তামাদি আইনের প্রকৃতি টকৃতি যা আছে একবার রিডিং করলে পেরে যাবেন। এটা আসলে আলোচনার কিছু নাই। যেখান থেকে মেইনলি প্রশ্ন আসতে পারে সেখানে আমরা চলে আসি। আসেন 2 নাম্বার প্রশ্নে চলে আসি। ও আর একটা কথা বলিনি, তামাদি আইন কি পদ্ধতিগত আইন কিনা। তো আপনার জানা দরকার যে পদ্ধতিগত আইন আসলে কাকে বলে। যে আইনে মামলা দায়েরের বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করেছে তাকে পদ্ধতিগত আইন বলে। আর যে আইনে শাস্তি বা প্রতিকার নিয়ে আলোচনা করেছে সেটাকে বলে তত্ত্বগত, মৌলিক বা মূল আইন বা সাবস্ট্যান্টিভ ল। সেই হিসেবে আপনাদের এই বাংলাদেশ বার কাউন্সিলে যে 7টা বিষয়, এই 7টা বিষয়ের মধ্যে শুধুমাত্র 2টা আইন হচ্ছে সাবস্ট্যান্টিভ ল। একটা হলো দণ্ডবিধি আর একটা হলো সুনির্দিষ্ট প্রতিকার আইন। আর বাদ বাকি যা আছে সব কি? পদ্ধতিগত আইন। এখন ভাই, তামাদি আইনের 29টা ধারার মধ্যে শুধুমাত্র 2টা ধারা সাবস্ট্যান্টিভ নেচারের, বাকিগুলো পদ্ধতিগত নেচারের। বাট 2টা ধারা সাবস্ট্যান্টিভ নেচার, একটা হলো 26 আর একটা হলো 28। 26 ধারা বলা হয়েছে সুখাধিকার, আর 28 ধারা বলা হয়েছে জবরদখল। এই 2টা ক্ষেত্রে হচ্ছে আপনার সাবস্ট্যান্টিভ নেচারের, এটা প্রসিডিউরাল নেচারের না। আচ্ছা, আমরা চলে এসে 2 নাম্বার প্রশ্ন। এটা গুরুত্বপূর্ণ, ভিভিআই 2 নাম্বার প্রশ্ন। এই এখানে আছে ধরেন আপনার তামাদি আইনের 2 ধারা, সরি 3 ধারা 4 ধারা, 3 ধারা 4 ধারা নিয়েই আছে। সো এখানে একটা বিষয় দেখেন, আমাদের 2 নাম্বার প্রশ্ন যে পক্ষগণ একমত হয়েও তামাদি মেয়াদ বৃদ্ধি করতে পারে না। তামাদি আইন 1908-এর 3 ধারার আলোকে যারা ধারা নিয়ে দুর্বল তাদের কিন্তু ধারা বলেই দিছে যে 3 ধারার আলোকে বক্তব্যটি কি করেন, ব্যাখ্যা করেন। তাহলে আপনারে ধারা বলেই দিছে, আপনি ধারা জেনেই গেলেন। তাহলে এখন 3 ধারায় অ্যাকচুয়ালি কি বলছে? 3 ধারায় বলছে যে আমাদের এই যে তামাদি আইন, এই তামাদি আইনে প্রতিটা মামলার দায়ের, দেওয়ানি মূল মামলা, কারণ তামাদি আইনটা শুধু দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, ফৌজদারি মূল মামলা দায়ের কোনো তামাদি মেয়াদ নাই। তামাদি আইনের প্রথম তফসিলে 183টা অনুচ্ছেদে প্রথম ভাগে আছে মামলার তামাদি মেয়াদ, দ্বিতীয় ভাগে আছে আপিলের তামাদি মেয়াদ, তৃতীয় ভাগে আছে বরখাস্তের তামাদি মেয়াদ। 3 ধারায় বলতেছে যে মামলার যে তামাদি মেয়াদ আছে ওই সময়ের মধ্যে আপনি মামলা করেন নাই, আপিলের যে তামাদি মেয়াদ আছে ওই সময়ের মধ্যে আপনি আপিল করেন নাই, দরখাস্তের যে তামাদি মেয়াদ আছে ওই সময়ের মধ্যে দরখাস্ত করেন নাই। তাহলে সেই ক্ষেত্রে 4 থেকে 25 ধারার, 4 থেকে ওই যে যে আপনার 25 বা 22 ধারার বিধানাবলী সাপেক্ষে, 25 না 22 বলেন তো, 4 থেকে কত? 4 থেকে 25, 4 থেকে 25 ধারার বিধানাবলী সাপেক্ষে আদালত যদি দেখে যে আপনি নির্দিষ্ট সময়ের পরে মামলা করছেন, আপিল করছেন, দরখাস্ত করছেন, খারিজ করে দিবে, এটাই ওনার জন্য বাধ্যতামূলক। তাইতে অপরপক্ষ এসে আপত্তি করুক অথবা না করুক। বুঝছেন? এখন একটা মামলা দায়েরের তামাদি মেয়াদ ধরেন 6 মাস।
সে আইসা দায়ের করছে 7 মাস পরে, আদালত মামলা কি করে দিবে? খারিজ। বিবাদী এসে আপত্তি করুক অথবা ক্লিয়ার। আর এই জায়গা বিবাদীর আপত্তি করা কিন্তু বাধ্যতামূলক না। এখন বিবাদী এসে যদি বলে যে না আপনি মামলা নেন, আমার কোনো আপত্তি নাই, দুইজনই একমত, বাদীও মামলা করতে চাই, বিবাদীও বলে নেন, ওর সাথে কি খেলা হয় দেখি দেখি, এখানে মামলা নেওয়ার কোনো সুযোগ নাই। কারণ আইনে যা আছে, পক্ষগণ যতই একমত হোক না কেন, পক্ষগণ একমত হয়েও এই তামাদি মেয়াদ বৃদ্ধি করতে পারবে না। এটাই তামাদি আইনের কত ধারা? 3। বুঝছেন? এখন যদি বলেন স্যার যদি আদালত বৃদ্ধি করে তাইলে কি হবে? ভাই যদি আদালত বৃদ্ধি করে তাহলে তো আইনের লঙ্ঘন হলো। আইনে তো বৃদ্ধি করার কোনো নিয়ম নাই। আর আদালত বৃদ্ধি করতে পারে কিছু বিশেষ ক্ষেত্রে, সামনে গিয়ে পড়বো, বাট আপাতত বিলম্ব মওকুফের কোনো সুযোগ নাই। নির্দিষ্ট মেয়াদ শেষে দরখাস্ত করছেন, আপনার মামলা হোক, আপিল হোক, দরখাস্ত কি খারিজ, খারিজ করে দিবে, এটাই ওনার জন্য কি বাধ্যতামূলক। এই তো 3 ধারা। 3 ধারায় এই জায়গা ঘুরাই ফিরাই বিভিন্ন ভাবে আলোচনা করছে, এটা একটু বুঝে ফেলবেন। তাহলে এই আপনার 3 ধারা এইভাবে আসতে পারে, বা আসতে পারে তামাদি বাড়িত মামলা কি, তামাদিতে বাড়িত মামলা কি। উত্তর কিন্তু একই। কত ধারা? 3 ধারা। তো উদাহরণ দিয়ে দিয়ে দিবেন, পারবেন না ইনশাল্লাহ? আর পক্ষগণ একমত হয়েও বৃদ্ধি করতে পারবেন না, এটাও দিয়ে দিবেন। এখন চলে আসি যে 3 ধারার রেস জুডিকাটা। ভাই 3 ধারায় যে মামলাটা খারিজ করছে, এই মামলা কি আবার দায়ের করা যাবে কিনা? যা খারিজ করছে ওটা আবার দায়ের করা যাবে? প্রথমবারই তো খারিজ করছে, দায়ের করা যাচ্ছে না, পরের বার তো প্রশ্নই ওঠে না। তাহলে 3 ধারায় যে খারিজটা করে এটা রেস জুডিকাটা হিসেবে কি হবে? গণ্য হবে। রেস জুডিকাটা মনে আছে? অনেকে আপনারা রেস জুডিকাটা ওই যে কাটা আর সাব জুডিকাটা, কাটায় কাটায় মিলিয়ে ফেলেন। সাব জুডিস, সাব জুডিকাটা না কিন্তু, রেস সাব জুডিস আর রেস জুডিকাটা, তাহলে তাল চলে আসে একসময় ভর্তি ভর্তি জুডিকাটা সাব জুডিকাটা। আচ্ছা তো মোটামুটি 3 ধারার বিষয়বস্তু এটাই। আপনি 3 ধারা লিখবেন, তামাদি বাড়িত মামলা লিখবেন, যেভাবে যা চাই উদাহরণ দিয়ে লিখে আলোচনার পরিশেষে বলা যায় যে পক্ষগণ একমত হয়ে বৃদ্ধি করতে পারবে না। যদি বৃদ্ধি করে তাহলে আইনের ব্যত্যয় ঘটবে, আইনের লঙ্ঘন ঘটবে, ন্যায় বিচার ভেঙে পড়বে, ন্যায় বিচারে পরিপন্থী হবে, যা যা মনে আসে দিয়ে দিবে। বা 3 ধারাটা যেন ওই জায়গা থাকে। আচ্ছা 4 ধারা মোটামুটি আপনাদের এখানে সমস্যামূলক প্রশ্ন আসে। 4 ধারাটা বেশ গুরুত্বপূর্ণ। সেটা হলো যে আপনি মামলা, আপিল বা দরখাস্ত যেদিন দায়ের করবেন একেবারে শেষ দিন চলে আসলো, যে কোনো যৌক্তিক কারণে আপনি মামলা করার কথা 6 মাসের মধ্যে, 6 মাসের মধ্যে করতে করতে গেছেন একেবারে শেষ দিন, বা আপিল দায়ের করার কথা যে কয়দিনের মধ্যে করতে গেছেন একেবারে শেষ দিন। এখন শেষ দিন যদি আদালত বন্ধ থাকে, ছুটিতে থাকে, সরকারি ছুটি থাকে, তাহলে দায়ের করতে হবে পরবর্তীতে যেদিন আদালত খুলবে সেই দিন। এখন আদালত খুলছে কিন্তু বিচারক ছুটিতে, বিচারক ছুটিতে থাক, উনি হানিমুনে যাক, উনি পেপার ওয়েট দিয়ে আঘাত করতে যাক, সেটা ওনার ব্যাপার। কিন্তু আদালত খোলা থাকলেই মামলা করা যাবে। কারণ মামলা, দেওয়ানি মামলা তো আর বিচারকের কাছে সরাসরি করে না, দেওয়ানি মামলা করে কার কাছে? সেরেস্তাদারের কাছে। তো আপনাদের প্রলুব্ধ করবে। একবার পরীক্ষায় প্রশ্ন আসছিল যে অমুক দিন শেষ দিন, শেষ দিন তার, শেষ দিন দায়ের করতে গেছে, দেখে যে সরকারি ছুটি, পরের দিন তার মাতা মারা গেছে, পরের দিন অমুক বিচারক ছুটিতে ছিল, মাতা মারা গেছে, আবার বিচারকও ছুটিতে ছিল, এই ধরনের একটা আছে না ভাই? তাহলে এই ক্ষেত্রে মামলা কবে করবে? এখন আমি দেখবো বিচারক আদালত খোলা যেদিন, বিচারক ছুটিতে থাক আর মাতা মারা যাক, এই কারণে কিন্তু জীবন ও মূল মামলা তামাদি মেয়াদে স্থগিত কি থাকবে না। তাহলে আমাকে দায়ের করতে হবে সেই দিন। একটা জিনিস খেয়াল করবেন, আমাদের অনেক সময় আমাদের বিবেক বলতেছে উত্তর হবে এইটা, কিন্তু আইনে আছে আরেকটা। ওই যে আপনাদের আমি বলি না, গতদিন সাক্ষ্য আইন পড়ানোর সময় বলছিলাম যে বিবাহ বলবৎ থাকা অবস্থায় 1 মাস পরে যদি সন্তান জন্মগ্রহণ করে, আইনের বিধান ছাড়া সবাই বলবে কি অবৈধ অবৈধ, কিন্তু আইনে কি বলতেছে? বিবাহ বলবৎ থাকা অবস্থায় যে কোনো সন্তান জন্মগ্রহণ করলে কি বৈধ। সাক্ষ্য আইনের 112 ধারায় বিবাহ বলবৎ থাকা অবস্থায় জায়গায় কোনো দিনক্ষণ বলছে? মানে ওই জায়গায় দিনক্ষণের প্রশ্ন আসে কখন? বিবাহ বিচ্ছেদের 280 দিন। বাট যে কোনো নর্মাল পাবলিক বা আপনারাও জানার আগ পর্যন্ত বলতেন যে বিবাহের 1 দিন পর জন্মগ্রহণ করছে, অবশ্যই অবৈধ বলতেন। কিন্তু আইনে বলতেছে কি
বৈধ। এবং মজার বিষয়, আপনারা তো আসলে এই বিজিএস যদি পড়তেন তাহলে আরো ভালো বুঝাইতাম। আমাদের মুসলিম আইনে সুন্নিতে বলা আছে বিবাহ বিচ্ছেদে 2 বছর পর্যন্ত জন্মগ্রহণ করলে বৈধ। সাক্ষ্য আইনে কত আছে? 280। 280। আর ইসলামিক লতে বলতেছে, সুন্নি আইনে বলতেছে কত? 2 বছর। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, স্যার বাচ্চা হইতে কি 2 বছর লাগে? গুগলে যায় সার্চ দিন, নজির আছে। 1.5 বছরও লাগছে এরকম নজিরও আছে। বুঝছেন? আল্লাহ তো এই নিয়মটা খালি খালি করে নাই, এর পিছনে অবশ্যই যৌক্তিক কোনো কারণ আছে। আমিও যখন প্রথম পড়ছি মনে হয়েছে যে অদ্ভুত আইন, কি কারণে বানাইছে। পরে হঠাৎ সামনে একদিন প্রশ্ন আসলো বা দেখতে পারলাম যে একজনের বাচ্চা জন্মগ্রহণ করতে 1.5 বছর পরে, প্রেগনেন্সির 1.5 বছর পরে। তার মানে এমন না যে 10 মাস পরেই জন্মগ্রহণ করবে, এর পরেও জন্মগ্রহণ করতে পারে। যাই হোক, আমি এই কথা বললাম যে অনেক সময় আপনার কমন সেন্স বলতেছে এক জিনিস, কিন্তু আইনে আছে অন্য জিনিস। তাহলে 4 ধারা যদি প্রবলেমেটিক প্রশ্ন আসে, পারবেন না ইনশাল্লাহ? আচ্ছা, 3, 4 এগুলা থেকে আসার সম্ভাবনা আছে। 3, 4, 5 এগুলো ভিভিআই, এগুলা মানে মনে রাখতে হবে। তাহলে 3 ধারা হলো নির্দিষ্ট সময় শেষে মামলা করলে খারিজ। 4 ধারা হলো সর্বশেষ যে দিন আপনি ধারাটা ঠিক রেখে ব্যাখ্যা আপনার মতো দিয়ে। আচ্ছা, এরপরে এখানে একটা কথা আছে আমাদের ওই যে 3 নাম্বার পেজে, যে কোনো মামলা আপিল বা দরখাস্তের মেয়াদ আদালতের ছুটির দিনে শেষ হলে এর আইনগত পরিণতি কি হবে। এটা এটা তো আমরা অলরেডি পড়লাম নাকি? পড়ছি, জি, সমস্যা নেই, এটা পড়ছি। এখানে যে সমস্যামূলক প্রশ্নগুলো আছে এগুলো একটু দেখে নিয়েন। আর যেটা আমাদের পড়ি নাই সেটা হলো যে ওই 4 ধারার উপরে যে আপিল আদালত কর্তৃক তামাদি বাড়িতে আপিল গৃহীত ও নিষ্পত্তিকৃত হলে এর আইনগত পরিণতি কি। আপিল আদালত একটা আপিল গ্রহণ করছে, যে আপিলের তামাদি মেয়াদ শেষ, আপিল করার কথা ছিল 7 দিনের মধ্যে, সে করছে 14 দিন পর। এখন এই জায়গায় সে বিলম্ব মকুফের দরখাস্ত দেয় নাই, সে শুধু শুধুই এসে দায়ের করছে 14 দিন পরে। তাহলে আপিল আদালত যদি এই আপিল আবার একসেপ্ট করে, ভাই এটা তাহলে কি হবে? এটা তো আইন দ্বারা বাড়িত, বাট সে একসেপ্ট করছে, সে যে কাজটা করছে সেটা আইন বহির্ভূত, আইন বহির্ভূত। এবং এর বিরুদ্ধে যদি রিভিশন করা হয় বা উচ্চ আদালত এই যে আপিল আদালত যে গৃহ গ্রহণ করলে আপিলে যে সিদ্ধান্ত দিবে, সব কি বলে গণ্য হবে? বাতিল বলে গণ্য। হ্যাঁ শিওর, নেন মাইক্রোফোন নেন। এটা মামলা থেকে বলতেছি আর কি। হুম একটা এই সিভিল মামলায় এলএসটি আপিলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল, হ্যাঁ ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে হাইকোর্ট একটা দিছে, মানে ওরে বলছে যে আপনি 30 দিনের ভিতরে আপিল করবেন, কিন্তু 30 দিন ওভার পরে যে আপিল করছে, সেই ক্ষেত্রে কি হবে? ধন্যবাদ। 30 দিন পরে, 30 দিন সময় দিয়েছে, 30 দিন পরে যে আপিল করলে তার আপিল তো এখান থেকে কাজ হবে না। এখন সে যদি ওই আদালত খারিজ করে দিবে, ওনার জন্যই বাধ্যতামূলক। আর আদালত গ্রহণ করতে পারে যদি ওই যে তার 30 দিনের পরে ক্যান করলো, যদি তার সাফিসিয়েন্ট কজ থাকে, তামাদিনের 5 ধারা বিলম্ব মকুফ। ওই যে অসুস্থতা, দরিদ্রতা, আপনার বিভিন্ন ধরনের রোগ হয়েছে, আইনের পরিবর্তন হয়েছে, দেশে মহামারী ছিল, মানে যৌক্তিক কারণ দেখাইলে একসেপ্ট করলেও করতে পারে। আচ্ছা, তো আশা করি এই জায়গায় যত সমস্যামূলক প্রশ্ন আছে এগুলা একটু একবার চোখ বুলাই নিয়েন। এগুলা আপনারা যারা মুখস্থ করেন, প্রবলেমেটিক প্রশ্ন মুখস্থ করেন, কোনো বোকা আছেন নাকি এই জায়গা? প্রবলেমেটিক প্রশ্ন তো আমার দেখতে হবে যে জায়গা কি আছে আর আমি উত্তরটা কিভাবে লিখবো। আমরা চলে আসি 3 নাম্বার প্রশ্নে। সো 2 ইম্পর্টেন্ট, 3ও ইম্পর্টেন্ট, ভিভিআই। এবং এ যাবৎকালে তামাদি আইনের সবচেয়ে বেশি যে প্রশ্ন আসছে সেটা হলো 3 নাম্বার। কঠোর বিধি লঙ্ঘন এইভাবে আসছে, বিলম্ব মকুফ কি এইভাবে আসছে, তামাদি মার্জনা বলতে কি বুঝো এইভাবে আসছে, কন্ডোনেশন অফ ডিলে বলতে কি বুঝো এইভাবে আসছে। মানে ওর বহুরূপী, ওর হরেক রকমের নাম আছে। কথা বলছেন, হ্যাঁ। আচ্ছা, 3 নাম্বার দেখেন। এবং আপনি যখন কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা আছে আর তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন দিন বাদ যায়, তামাদি মেয়াদ গণনা কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা আছে, এইটা উত্তর লিখতে গেলে 5 ধারা। আর কোন কোন দিন বাদ যায় এটা হলো 12 থেকে 17। 12 থেকে 17। সো এটার উত্তর যা
বি, এই যে দেখেন কোন ধরনের মামলায় কি কারণে তামাদি আইনে 5 ধারা অনুসারে বিলম্ব মওকুফের সুযোগ আছে, এটার উত্তর আর বিধি কঠোর বিধি লঙ্ঘনের সুযোগ 17 বলছি। এই ধারাটির অপব্যবহারের সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কি? সি, বিলম্ব মওকুফ নীতি ব্যাখ্যা করুন। কন্ডেনশন অফ বিলে আপিল কিংবা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে আদালত কোনো কারণে বিলম্ব মওকুফ করতে পারে, বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য কিনা? উত্তর কিন্তু মোটামুটি সবগুলোরই একই রকম। তো এটা আসলে আহ যদি আপনারা বলে যে কঠোর, এই যে দেখেন যদি টাইটেলটা দেখেন, কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে বা বিলম্ব মওকুফ বাকি তামাদি মার্জনা। এখন ভাই আসতে পারে বিলম্ব মওকুফ কি? 5 ধারা। আসতে পারে কন্ডেনশন অফ ডিলে কি? 5 ধারা। আসতে পারে তামাদি মার্জনা কি? 5 ধারা। আসতে পারে কখন আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে? কত ধারা? 5 ধারা। এখন 5 ধারার অ্যাকচুয়ালি বিষয়বস্তু কি? 5 ধারার বিষয়বস্তু হলো যে আপনার প্রতিটা মামলা, আপিল বা অন্যান্য দরখাস্ত দায়েরের একটা নির্দিষ্ট তামাদি মেয়াদ আছে, এবং আমরা জানি যে ওই তামাদি মেয়াদের মধ্যে যদি এগুলো দায়ের না করে তাহলে আদালত ওইগুলা খারিজ করে দিবে, এটাই আদালতের জন্য বাধ্যতামূলক। 3 ধারার বিধান না ভাই? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে 5 ধারায় বলছে যে যদি আপনি আদালতকে সন্তুষ্ট করতে পারেন যে কি কারণে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে দাখিল করতে পারেন নাই, তাহলে সেই ক্ষেত্রে আদালত আপনার বিলম্ব মওকুফ করতে পারে, করতে বাধ্য না কিন্তু করতে পারে। অবশ্যই আপনাকে সাফিসিয়েন্ট কজ দেখাতে হবে। এখন 5 ধারায় কি সাফিসিয়েন্ট কজ দেখাইলে আদালত এই ওনার ব্যাখ্যা মেনে নিয়ে বিলম্ব মওকুফ করবে সেটা কিন্তু 5 ধারায় বলা নাই। তাহলে সেইটা আদালত কিভাবে নির্ধারণ করবে? নির্ধারণ করবে উচ্চ আদালতের নজির অনুসারে, বিভিন্ন বিচারিক সিদ্ধান্ত অনুসারে, বা আদালতের নিজস্ব বিচার বুদ্ধি বিবেক প্রয়োগ করে। এখন এই যে 5 ধারাটা, এটা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? প্রথমেই বলে রাখি, 5 ধারা দেওয়ানি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য, অর্থাৎ মূল মামলার যে তামাদি মেয়াদ আছে ওই সময় করতে হবে। তাতে যতই আপনি অসুস্থ হন, আপনার পিতামাতা মারা যাক, বা কোনো যৌক্তিক কারণ থাকুক, মূল মামলার ক্ষেত্রে সুটের ক্ষেত্রে 5 ধারার সুবিধা পাওয়া যাবে না। তাহলে 5 ধারার সুবিধা পাওয়া যাবে কয়টা ক্ষেত্রে? 5টা। আপিল অনুমতির দরখাস্ত, রায় রিভিউর দরখাস্ত, রিভিশন, আর অন্যান্য আবেদন যেখানে 5 ধারা প্রযোজ্য করা যায়। তাহলে আপনি বলতে পারেন যে উপরোক্ত ক্ষেত্রে আদালতের কঠোর বিধি লঙ্ঘনের স্বাধীনতা রয়েছে। এখন 5 ধারার আর একটু আলোচনা আমরা শেষ করে আসি, তারপরে কোন কোন দিন বাদ যায় সেটা বলবানি। 5 ধারার ওই যে যেটা আছে সেটা হলো যে 5 ধারা অনুসারে বিলম্ব মওকুফের কি সুযোগ আছে? তো 5টা ক্ষেত্রে আমি জানি। এখন পরে জিজ্ঞেস করছে যে আপনি যে একেবারে এই পেজে চলে আসেন 7 নাম্বার পেজে, যে দেখেন যে বিলম্ব মওকুফের সুবিধা পাওয়ার জন্য কি কি শর্ত পূরণ করতে হয়, বা আপিল কিংবা দরখাস্ত দাখিলের ক্ষেত্রে আদালত কি কি কারণে বিলম্ব মওকুফ করতে পারে। উত্তর একই। বা 5 ধারাটির অপব্যবহারের সম্ভাবনা আছে বলে আপনি মনে করেন কিনা? উত্তর কি? একই। দ্য কোর্ট হ্যাজ নো জুরিসডিকশন, মানে আদালতের কোনো এখতিয়ার নাই টু এক্সটেন্ড বাড়ানোর ক্ষেত্রে, টু এক্সটেন্ড টাইপ বাড়ানোর ক্ষেত্রে, হোয়ার যেখানে দ্য পিটিশনার আবেদনকারী হ্যাজ বিন নেগলিজেন্ট, তার অবহেলা ছিল, অ্যান্ড ইনঅ্যাক্টিভ, সে আপনার ওই নিষ্ক্রিয় ছিল, অবহেলা ছিল বা নিষ্ক্রিয় ছিল, তাহলে সেই ক্ষেত্রে কোর্টের সময় বাড়ানোর কোনো এখতিয়ার নাই। বুঝেছেন? তাহলে সবগুলোর উত্তর কি? একই। এখন তাহলে কোন ক্ষেত্রে এটা বাড়াইতে পারে? এই জায়গায় মোটামুটি আমরা ব্যাখ্যা করছি যথেষ্ট কারণ, সাফিসিয়েন্ট কজ, এবং প্রার্থীর কোনো অবহেলা বা গাফিলতি না থাকা। একটা জিনিস খেয়াল করবেন, এখানে মনে রাখেন যে আপনার 1000 দিন দেরি হয়েছে, সমস্যা নাই। আপনার যদি 1000 দিনের ব্যাখ্যা থাকে তাহলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনার মাত্র দেরি হয়েছে 5 দিন, কিন্তু 5 দিনের কোনো যৌক্তিক ব্যাখ্যা আপনার নাই। 5 দিন দেখা গেল যে আপনি ওই অবহেলার কারণেই দেরি হয়ে গেছে, তাহলে এটা জীবনেও বিলম্ব মওকুফ করবেন। তারপরে দেখেন বিলম্বের যুক্তিসঙ্গত ব্যাখ্যা, সরল বিশ্বাস ইত্যাদি। এখন তাহলে সাফিসিয়েন্ট কজ কি? সাফিসিয়েন্ট কজ কি 5 ধারায় কি আছে? এটা কি বলা আছে? নাই। সাফিসিয়েন্ট কজ অ্যাকচুয়ালি যে আবেদনকারী অসুস্থতা, কারাবাস, দারিদ্রতা, আবেদনকারী কর্তৃক ভুল কার্য দ্বারা গ্রহণ, তারপরে আইনের পরিবর্তন, রায় ডিক্রি প্রস্তুতিতে আদালতের কর্মকর্তার ভুল ইত্যাদি। তাহলে এই যে সাফিসিয়েন্ট কজ যেটা, এটা কিন্তু আমরা দেওয়ানিতেও পড়ছি, মনে আছে কিনা আপনাদের? ওই যে মামলা রদের ক্ষেত্রে বা খারিজ রদের ক্ষেত্রে সাফিসিয়েন্ট কজ বলতে আপনি
কি বোঝেন? তো এখানে একটা নজির আপনাদের মুখস্থ হয়ে যাওয়ার কথা। আকুব আলী বনাম কে? ফুলচাঁদ। আকুব আলী বনাম ফুলচাঁদ এই মামলায় এক রোগ জন্ডিস রোগে থাকা অবস্থায় অসুস্থ ছিল। এখন আদালত তারে জিজ্ঞেস করছে, তুমি যে জন্ডিসে ছিলা, তোমার মেডিকেল সার্টিফিকেট কো? মেডিকেল সার্টিফিকেট নাই, ওই গাছটা নিয়েছে যে এই যে আমি এইসব খাইছি, এই যে গলায় তাবিজ, এই দেখেন যা যা উঠাইছি সব এই জায়গা আমার সাথে আছে। এবং সে তার ওই ব্যাখ্যায় আদালত কি হয়েছে? সন্তুষ্ট হয়েছে। এই কারণে তার বিলম্ব মওকুফ করতে আদালত করছে। কতদিন বিলম্ব হয়েছিল? 350 দিন। বুঝছেন? তাহলে বিষয়টা এমন না যে আপনি কোর্টে যখন এই ধারা বলে যে আদালতে বিলম্ব মওকুফের দরখাস্ত করছেন, বিচারক কোনো সময় জিজ্ঞেস করে আপনি যে বিলম্ব মওকুফ চাচ্ছেন, আপনার মেডিকেল সার্টিফিকেট কোক? এখন মেডিকেল সার্টিফিকেট যে সবসময় লাগবে তা না, কিন্তু আদালত তো আপনার কি করে লাগবে? সন্তুষ্ট হওয়া লাগবে। প্রার্থীর কোনো অবহেলা বা গাফিলতি না থাকা, এই জায়গা যার দেরি হয়েছে আদালত দেখবে যে তার কোনো অবহেলা বা গাফিলতি আছে কিনা। অবহেলা গাফিলতি যদি থাকে জীবনেও বিলম্ব মওকুফ করবে না। বিলম্বের যুক্তিসঙ্গত ব্যাখ্যা, এটা তো মোটামুটি আমরা জানি। ওই যে একটা মামলায় এতদিন বিলম্ব হয়েছিল, সে মাত্র কয়দিনের ব্যাখ্যা দিছে, বাকি দিনের ব্যাখ্যা দেয় নাই, তাহলে জীবন বিলম্ব মওকুফ করবে না। আর সরল বিশ্বাসে বিলম্বের বিষয়টি কি করতে হবে? ব্যাখ্যা করতে হবে। তাই এগুলো আলোচনার পরিশেষে বলা যায় যে the court has no jurisdiction to extend the time where petitioner has been negligent and inactive. এখন একটা কথা শুনে রাখেন, যদি আসে ভাই বিলম্ব মওকুফ কি, হ্যাঁ তামাদি মার্জনা কি, তাহলে আমরা তো ধরে নিছি 5 ধারা, কিন্তু এই জায়গা 14 ধারাও একটু আলোচনা করে দিবেন। বলবেন যে এটা 14 ধারা আপনি অল্প করেন, বাট একেবারে সবার শেষে হলেও একটু করা লাগবে। এই বলবেন যে 5 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য হলেও না হলেও 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 14 ধারায় বলা হয়েছে যে ক্ষেত্রে মূল মামলা এখতিয়ারবিহীন আদালতে দায়ের করা হয় এবং সৎ বিশ্বাসে দায়ের করা হয়, পরবর্তীতে এখতিয়ারবিহীন আদালতে দায়ের করার কারণে মূল মামলা যদি ফেরত দেয়, তাহলে পরবর্তীতে যখন যথোপযুক্ত এখতিয়ার সম্পন্ন আদালতে দায়ের করলো, দেখা গেলো তামাদি মেয়াদ নেই, তাহলে প্রথম আদালতে যে সময়টা ব্যয় হলো এই সময়টা বাদ দেওয়ার জন্য দ্বিতীয় আদালতে দরখাস্ত দিতে হবে কত ধারায়? 14 ধারায়। এবং এই ক্ষেত্রে বিলম্ব মওকুফ করতে আদালত কি? বাধ্য। আমাদের আরিফ সাহেবের ভাষায় বলে বাধ্য। ঠিক আছে, এমনিতে বাধ্য। তাহলে 5 ধারায় কি বিলম্ব মওকুফ করতে বাধ্য? বিবেচনামূলক। 14 ধারায় বাধ্য। 5 ধারা কি মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য? 14 ধারা মূল মামলার ক্ষেত্রে প্রযোজ্য। 5 ধারায় কি সাফিসিয়েন্ট কজ আছে? সাফিসিয়েন্ট কজ সুনির্দিষ্ট নাই কোনটা, কিন্তু 14 ধারায় সাফিসিয়েন্ট কজ কি আছে? সুনির্দিষ্ট আছে। বুঝতে পারছেন? কোন দিনক্ষণ ভাই? দেন ইচ্ছামতো দিয়েন, সমস্যা নেই। আপনি 200 ধরেন মনে করেন 35 ডিএলআর দিয়ে পেজ নাম্বার 235 মানে এমনি 35 ডিএলআর দিয়ে 235 নাম্বার পেজ দিলেন, ওরা কিন্তু আবার রেফারেন্স দেয়। এই দেখেন, এই আর যা দিয়ে না দিয়েন, ডিএলআর এখন চলে হলো 52 আর হলো 26, কত 78 নাকি? 52 26 78 না? 78তম ডিএলআর চলে এখন। কেউ যেন 80 ডিএলআর, ওই যে 85 ডিএলআর এই টাইপের কেন দিয়েন না জানো? ঠিক আছে, ডিএলআর স্টার্ট হয়েছে 48 সাল থেকে। তো 48 এর যে 52 আর হলো এই যে হলো 26, 78 ডিএলআর। তার মানে আপনি যদি ওই 78 এর মধ্যে থাকেন, আচ্ছা দেখেন, বিশেষ আইনের ক্ষেত্রে বিলম্ব আর একটা কথা তো আমি বারবারই আপনাদের বলি যে ভাই পাস করতে হলে ডিএলআর দেওয়া প্রয়োজনীয় না। ডিএলআর ছাড়াই আপনি পাস করতে পারবেন ইনশাল্লাহ। বাট আমরা এই জায়গা তো শিখে যাব, যদি কাজে লাগাইতে পারি দিব, না হইলে নাই। কিন্তু দেই নেই বলে যে হা হুতাশ করবো, বিষয়টা কিন্তু তা না। ধন্যবাদ। ডিএলআর নাম্বার ভুল হলে কি মার্ক কর্তন করবে কিনা? ডিএলআর এর জন্য আপনার মার্ক কর্তন যদি ভুল রেফারেন্স দেন
এটা দেখবে যে কি লেখছেন। একেবারেই যদি হাবিজাবি লেখেন তাহলে তো ওনার রাগ হইলে তো খবর আছে, কিন্তু যে ক্ষেত্রে আপনার অসাবধানতাবশত ভুল হয়ে গেছে। আর যারা এটা দেখে ওনাদের তো একটা ধারণা আছে যে অমুক জায়গায় আসলে এই জিনিস আছে কিনা। বুঝতে পারছেন? এই আর কি। আর যদি আপনি ডিএলআর ভুলে যান সমস্যা নাই, লিখেন উচ্চ আদালতের নজিরে আছে যে, বা উদাহরণস্বরূপ বলা যায় যে ধরি একটা মামলা এতদিন দেরি হয়েছিল, কিন্তু সে যদি 5 দিনের ব্যাখ্যা দেয় যৌক্তিক, বাকি দিনের ব্যাখ্যা দেয় নাই, তাহলে জীবনও তার বিলম্ব মওকুফ করবে না, এরকম। তো এখন দেখেন বিশেষ আইনের ক্ষেত্রে বিলম্ব মওকুফের বিধান প্রযোজ্য কিনা। সবার আগে জানা দরকার বিশেষ আইন কি। দেখি আমাদের পিপাস ভাইকে দেন, উনি বলতে পারে কিনা দেখি বিশেষ আইন কি। দেন। স্যার বিশেষ আইনটা হচ্ছে যে বিশেষ আইনে তামাদি মেয়াদ ওখানে উল্লেখ আছে, এর জন্য আর তামাদি মেয়াদ ব্যবহৃত হয় না, মানে তামাদি আইন ব্যবহৃত হয় না। বিশেষ আইনে তামাদি মেয়াদ উল্লেখ আছে তাই? জি স্যার। কিরকম একটা উদাহরণ দেন। উদাহরণটা পারতেছি না স্যার, মনে নাই। পারতেছেন না? স্যার না। একটা বিশেষ আইনের নাম বলেন যে এটা এই কারণে বিশেষ আইন। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন। কারণ বিশেষ আইনের ক্ষেত্রে কি, এটা কি এবারে বলেন। নারী শিশু নির্যাতন আইন। নারী শিশু। ধন্যবাদ। এখন বিশেষ আইন অ্যাকচুয়ালি আমরা কিভাবে শনাক্ত করব? দেখেন আমাদের তামাদি আইনের 1 থেকে 183টা অনুচ্ছেদ আছে। যে সকল তামাদি মেয়াদে 1 থেকে 183 অনুচ্ছেদে আছে সেগুলো বিশেষ আইন না। কিন্তু যে সকল তামাদি মেয়াদে 183টা অনুচ্ছেদের মধ্যে নাই সেইগুলো বিশেষ আইন। কেমনে? নারী ও শিশু নির্যাতন দমন আইনে আপিল করতে হবে 30 দিনের মধ্যে। এই 30 দিনের কথা তামাদি আইনের কোথাও নাই। এই 30 দিন আছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায়। তাহলে নারী ও শিশু নির্যাতন দমন একটা কি আইন? বিশেষ আইন। বুঝছেন? তারপরে ধরেন পারিবারিক আদালতের আপিল কয় দিনের মধ্যে করতে হবে, এটা তামাদি আইনের কোথাও নাই। বলা আছে কোথায়? তামাদি আইন, ওই যে পারিবারিক আইন। তাহলে ওটা একটা কি আইন? বিশেষ আইন। বোঝা গেল? অর্থাৎ যে তামাদি মেয়াদ তামাদি আইনে নাই, যেটা ওই আইনের মধ্যে আছে সেটাই হলো কি? বিশেষ আইন। এখন প্রশ্ন উঠছে যে এই বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য কিনা। অর্থাৎ বিশেষ আইনের মামলা দেখা গেল আপিলের তামাদি মেয়াদ 30 দিন, আপিল করছে 40 দিন পর। তাহলে এই ক্ষেত্রে দেখা গেল 40 দিন পর করছে, আসলে তার যৌক্তিক কারণ আছে, সে অসুস্থ ছিল, তার দুরারোগ্য ব্যাধি ছিল বা যৌক্তিক কারণ ছিল, সে 40 দিন পরে আবেদন করছে এবং কন্ডোনেশন অফ ডিলের দরখাস্ত সহ। তখন কি এই বিশেষ আইনে বিলম্ব মওকুফ করবে কিনা? তামাদি আইনের 29 ধারায় বলেছে যে তামাদি আইনের 29 ধারায় বলেছে যে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 5 ধারা প্রযোজ্য না। অর্থাৎ বিশেষ আইনের ক্ষেত্রে আপনার দেরি হয়েছে হোক, কিন্তু 5 ধারার সুবিধা আপনি পাবেন না। তাহলে বিশেষ আইনের দরখাস্তগুলো কোন নির্দিষ্ট সময়ের মধ্যেই কি করতে হবে। বুঝছেন? আচ্ছা, এক ভাই বলেছেন যে স্যার নারী ও শিশু 60 দিন হবে না? নারী ও শিশু নির্যাতন দমন আইনের আপিলের তামাদি মেয়াদ আগে ছিল 60 ডেজ, 2025 সালের সংশোধনীতে এখন করছে 30 দিন। তো আপনার মেমোরিতে এটা আপডেট করতে হবে, এখন হয়েছে 30 দিন। আচ্ছা, তাহলে বিশেষ আইনের আপিল নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হবে, তামাদ বিলম্ব মওকুফের সুবিধা পাওয়া যাবে? যাবে না। এখন বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের কোন কোন ধারা প্রযোজ্য এই কথাটা বলছে 29 ধারায়। কত ধারায়? 29 ধারায়। 29 ধারায় বলছে বিশেষ আইনের ক্ষেত্রে এই যে দেখেন মাঝামাঝিতে আছে তামাদি আইনের 3 ধারা প্রযোজ্য। কত ধারা? 3 ধারা। তামাদি আইনের 4 ধারা প্রযোজ্য, 9 থেকে 18। তাহলে কত কত? 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18 আর কত? 22। তাও যদি এই ধারাগুলো ওই জায়গায় বাদ না দেয়, যদি বলে যে এই ধারাটা আমার লাগবে না, তাইলে আবার এইগুলোরও দরকার নাই। তাহলে আপনি মনে রাখবেন 29 ধারায় কোন কোন বিষয়গুলো বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য: 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18 আর কত? আর বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের সুখাধিকার রিলেটেড ধারাগুলো প্রযোজ্য না। আর বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে তামাদি আইনের ধারা প্রযোজ্য না। কারণ কি শুনেন, বিবাহ বিচ্ছেদ যখন তখন দেওয়া যায়, বিবাহ বিচ্ছেদের মামলা করার কোনো তামাদি মেয়াদ
নাই। স্বামীর সাথে যখন ঝগড়া বাঁধবে তখনই বিবাহ বিচ্ছেদের মামলা করবে। এমন না যে ঝগড়ার 2 বছরের মধ্যে করতে হবে, 3 বছরের মধ্যে করতে হবে। বিবাহ বিচ্ছেদের কোনো তামাদি মেয়াদ নাই। ঠিক আছে? আচ্ছা, তাহলে বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য কিনা কত ধারায় বলছে? 29 ধারা। তাহলে এখন আপনাদের আমরা 5 ধারায় বিলম্ব মওকুফ করলাম। বিলম্ব মওকুফের ক্ষেত্রে কোন কোন বিষয় বিবেচনা করে এটা জানলাম। সাফিসিয়েন্ট কজ, গাফিলতি ছিল না, সরল বিশ্বাস ছিল, যুক্তিসঙ্গত ব্যাখ্যা, এটা জানলাম। বিশেষ আইনের ক্ষেত্রে 5 ধারা প্রযোজ্য না, এটা জানলাম নাকি? এখন আমরা একটু মনে করি যে 5 এবং 14 মধ্যে কি পার্থক্য আছে। 5 ধারায় যে বিলম্ব মওকুফ আর 14 ধারায় যে বিলম্ব মওকুফ, এর মধ্যে অ্যাকচুয়ালি কি পার্থক্য আছে? এই শুনেন, প্রথমে 5 ধারা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য না, 14 ধারা মূল দেওয়ানি মামলার ক্ষেত্রে প্রযোজ্য নাকি? 1, 5 ধারায় বিলম্ব মওকুফ করতে আদালত বাধ্য না, কিন্তু 14 ধারায় বিলম্ব মওকুফ করতে আদালত বাধ্য নাকি? 5 ধারায় যে সাফিসিয়েন্ট কজ সেটা 5 ধারায় উল্লেখ নাই, কিন্তু 14 ধারায় যে সাফিসিয়েন্ট কজ সেটা 14 ধারায় উল্লেখ নাকি? 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 14 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য। ওই যে 9 থেকে 18, 9 থেকে 18 মধ্যে 14 আছে না? কয়টা আছে? 4টা। তারপরে একটা উদাহরণ দিবেন, 5 ধারার একটা উদাহরণ, 14 ধারার কি একটা উদাহরণ। এই তো 5টা আপনার হয়ে গেছে। 5টাই তো ওই সময় আপনার মাথায় আসলেও আজকে আপনি তো একটা জিনিস ফিল করছেন যে আপনি যখন আপনার প্রশ্ন সব কমন পড়ছে, দেখবেন যে একের ওই দেওয়ানির 3টে কমন পড়ছে, ফৌজদারির 2টে পড়ছে, দণ্ডবিধির 2টে পড়ছে, তখন আরো বিপদ হবে আরো বেশি। কোনটা রেখে কোনটা লিখবো? আর যখন আমার একটা বাচ্চে একটাই বেশি, দেখবেন যে আপনার খাবার টেবিলে এক দাওয়াত খাইতে গেছেন, হরেক প্রকারের আইটেম 30-40, ওই খাবার খেয়ে তৃপ্তি নাই, বা তৃপ্তি পাইতে হলে অনেক কষ্ট হইতে হবে। কোনটা রেখে কোনটা খাবো? আর খাবার আছে এক প্রকার, দেখবেন যে তৃপ্তি সহকারে খাইতেছেন। তো এই জন্য বেশি বাদলেও সমস্যা আছে। আচ্ছা, এখন আমরা চলে আসি যে তামাদি মেয়াদ গণনার ক্ষেত্রে কোন কোন সময় বাদ দিব, এটা আমার জানতে হবে। 12 থেকে 17, ইচ্ছা করলে আরো একটা ধারা উনি ডিসকাউন্ট দিতে পারে, মানে দিতে পারেন 18। তো প্রথমে আমরা চলে আসি 12 ধারা, আইনগত কার্যধারায় ব্যয়িত সময় বাদ দেওয়া। এবং 12 ধারার যে 4টা সাবসেকশন আছে, আপনি যদি টেকনিক্যালি মনে রাখেন তাহলে আপনার লিখতে গেলে ওই সময় সহজ হয়। ঠিক আছে, 12-র 1-এ বলছে যে মামলা, আপিল এগুলার যেদিন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে এই দিন বাদ দিতে হবে। এটা 12-র 1 না? 1। তারপরে আপনার এটা হলো 12-র 1। 12-র 2 তো বলছে যে আপিল টাপিল এগুলার ক্ষেত্রে যেদিন রায় ঘোষণা করবে, রায় ঘোষণা করবে সেই দিন দিয়ে বাদ দিতে হবে। 12-র 2, 12-র 2। আর ডিক্রির নকল বা দণ্ডাদেশের নকল, ডিক্রির নকল বা দণ্ডাদেশের নকল সংগ্রহ করতে যে সময় লাগে এটা বাদ দিতে হবে, এটাও 12-র 2। তাহলে যেদিন তামাদি মেয়াদ গণনা হবে সেই দিন বাদ দেবে 12-র 1। রায় ঘোষণা প্লাস ডিক্রির নকল, পাচ্ছেন না খুঁজে? 5 নাম্বার পেজে দেখেন, 5 নাম্বার পেজের মাঝে। তাহলে যেদিন রায় ঘোষণা করছে আর ডিক্রির নকল অথবা কিসের নকল? দণ্ডাদেশের নকল, এটা সংগ্রহ করতে যে সময় লাগছে এটা বাদ দিতে হবে, 12-র 2। আর 12-র 3-এ বলছে রায়ের নকল সংগ্রহ করতে, রায়ের সংগ্রহ করতে যে সময় লাগে সেটা বাদ দিতে পারে, 12-র 3। তাহলে আপনারা যারা মোটামুটি একটু মানে কম বুঝেন বা পড়াশোনা করেন না, অধিকাংশের ক্ষেত্রে জিজ্ঞেস করবেন যে ভাই এদিকে আইডি 12-র 2 আর 12-র 3-এর মধ্যে কি পার্থক্য আছে? ও আপনারে 12-র 2 12-র 3 মুখস্থ করে বলবে কি এই তো পার্থক্য, কিন্তু বলতে পারবে না যে অ্যাকচুয়ালি কি পার্থক্য আছে। মানুষকে জিজ্ঞাসা করবেন যে নিন্দনীয় নরহত্যার খুনের মধ্যে পার্থক্য কি, 15 মিনিট বলার পরে বলতেছে এই তো নিন্দনীয় নরহত্যা আর এটা হলো খুন, কিন্তু অ্যাকচুয়াল পার্থক্য কি এটা কিন্তু এখনো বুঝে নাই। আচ্ছা, তাহলে আমার, কারণ আপনি জানেন যে দেওয়ানি মামলা আগে দেয় রায়, পরে দেয় ডিক্রি, তাহলে ডিক্রির নকলের কথা বলছে 12-র 2, বা ফৌজদারি মামলায় দণ্ডাদেশের নকলের কথা বলছে 12-র 2। আর দেওয়ানি মামলার আগে দেয় হচ্ছে রায়, সরি, আর ডিক্রি দেয় হলো পরে। সো ডিক্রির নকল হলো 12-র 2 আর দণ্ডাদেশের নকল 12-র 2 না, দণ্ডাদেশ 12-র 2 আর রায়ের নকল যেটা এটা হলো কত?
12টি। তাহলে আপনি এইভাবে বলে দিবেন যে রায়ের নকল সংগ্রহ করতে যে সময় লাগে সেই সময় তামাদি মেয়াদ গণনা হতে কি দিতে হবে, বাদ দিতে হবে। আচ্ছা, এখন চলে আসেন 12-4। 12-4 হচ্ছে যে সালিসি কার্যক্রমে যে সিদ্ধান্ত দেওয়া হয় সেটা বলে রোয়েদাদ। তাহলে রোয়েদাদ বাতিলের জন্য যে রোয়েদাদ উত্তোলন করতে যে সময় লাগবে সেই সময় তামাদি মেয়াদ গণনা করতে হবে, এটা হলো 12-4। তাহলে এটা আপনি যদি 4টা শব্দ মনে রাখেন তাহলে 12-1, 12-2, 12-3, 12-4 লেখা কিন্তু কোনো ব্যাপার না। আর যদি মুখস্থ করতে যান তাহলে কিন্তু কষ্টসাধ্য, বুঝছেন? এটা তো আপনি জানলেন, কিন্তু আমি তো এটা বড় করেও লিখতে পারি। বড় করতে পারেন না? বড় করতে আছে যে যে অমুক মামলায়, দেওয়ানি মামলায় যে ডিক্রি প্রদান করা হয়েছে বা ফৌজদারি মামলায় যে দণ্ডাদেশ প্রদান করা হয়েছে, ওই ডিক্রি বা ওই দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপিল করতে হয় তাহলে আপিলের ওই ডিক্রির নকল বা দণ্ডাদেশের নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেই সময় তামাদি মেয়াদ গণনা হতে বাদ দিতে হবে। আর আমার হাতে সময় নাই, ডিক্রির নকল বা দণ্ডাদেশের নকল উত্তোলন করতে যে সময় লাগবে বাদ দিতে হবে। বুঝছেন? এখন ওই যে বাড়াবেন না কমাবেন এটা তো ডিপেন্ড করে প্রশ্নের মার্ক কত বা কত কি, এটা তো আপনার জানতে হবে। আচ্ছা, এখন আসেন আমরা চলে আসি 13 ধারা। 13 ধারা ভাই খুব সহজ। বিবাদী যদি বাংলাদেশের বাইরে থাকে তাহলে বাদী ওই সময়টা বাদ দিয়ে মামলা করতে পারে। তবে 13 ধারাটা কিন্তু অলরেডি কজ অফ অ্যাকশন শুরু হয়ে গেছে। টাকা মিলন দেবে না এই কথা বলে বিদেশে চলে গেছে, 10 বছর আছে। এখন অর্থ আদায়ের মামলার তামাদি মেয়াদ 3 বছর। যেদিন বলছে তারপর থেকে 10 বছর বিদেশে আছে, তাহলে এই 10 বছর তামাদি মেয়াদ গণনা থেকে কি যাবে, বাদ যাবে। মিলন যখন দেশে আসবে তখন থেকে আবার তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই কত, 13। পারবেন না ইনশাল্লাহ? আর 14 তো একটু আগেই পড়ছি। আসেন আমরা 15-তে আসি। 15 হচ্ছে যদি কোনো কারণে আপনার মামলার কার্যক্রম বা ডিক্রি জারি কার্যক্রম এগুলো যদি কি থাকে, স্থগিত থাকে, তাহলে যতদিন স্থগিত আছে এই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে, পাতে। ওই যে আপনাদের একটা পরীক্ষায়ও আসছে যে একজন ব্যক্তি ডিক্রি পাইছে এত তারিখ, তারপরে অপর ব্যক্তি রদের মামলা করছে এত তারিখ, রদের মামলায় 3 বছর পরে যে সিদ্ধান্ত দিছে ওই ডিক্রির কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত থাকবে। তাহলে এই যে 6 ডিক্রি জারি মামলা তো 3 বছরের মধ্যে করতে হয়, কিন্তু 3 বছর যেদিন আমি ডিক্রি পাইছি তারপর থেকে 6 মাস কি দিছে, স্থগিত। তাহলে ওই জারি মামলা করতে হবে 6 মাস পর থেকে 3 বছর। এই যে স্থগিত আদেশটা দিল, এই তামাদি মেয়াদটা বাদ যাবে। তামাদি আইনের কত ধারা, 15 ধারা। এছাড়া 15 সাবসেকশন 2-তে বলছে যে সরকার রে মামলা করার আগে যে নোটিশ দেয়, সরকার রে মামলা করার আগে যে নোটিশ দেয় এই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে কত ধারায়, 15 ধারায়। আপনার সাবসেকশনের দরকার নাই এত ধারায়। আপনার 12 যদি শুনেন 12 আপনার সাবসেকশন মনে নাই, তাহলে আপনি স্টার দিয়ে দিয়ে লিখবেন। ওই জায়গায় 4টে 5টা 6টা হলেও আপত্তি নাই। 12 ধারায় নিম্নলিখিত সময় তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে। যেদিন রায় ঘোষণা করা হয় 1 স্টার, যেদিন আপনার তামাদি মেয়াদ গণনা শুরু হবে 2 স্টার, যে তারপরে কোনো যেদিন আপনার ওই যে আপিলের নকল বা দণ্ডাদেশের নকল বা ডিক্রির নকল সংগ্রহ করতে যে সময় লাগবে সেটা বাদ দিতে হবে 3 স্টার। এটা হচ্ছে যে সাবসেকশন মনে রাখতে পারেন না তার। তাহলে আমি শুধু উপরে ঠিক রাখবো কি, 12 ধারা। 16 ধারা হলো নিলাম রদের মামলা যতদিন চলবে ওই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে কি যাবে, বাদ যাবে। অর্থাৎ একজন ব্যক্তি জারি মামলায় একটা সম্পত্তি কিনছে, এখন কেনার পরে যার সম্পত্তি নিলামে বিক্রি হয়েছে সে আবার মামলা করছে যে আমার সম্পত্তি বেচা কেনা ঠিকঠাক মতো হয় নাই। এখন যিনি কিনছে সে পড়ছে বিপদে যে আমি টাকা দিয়ে কিনলামও, আবার ও এসে নিলাম রদের মামলা করছে। এখন নিলাম রদের মামলা যতদিন থাকবে ততদিন ওই যিনি কিনছে ক্রেতা তিনি ওই ডিক্রি জারিতে ক্রয়কৃত সম্পত্তি এটাও দখলের মামলা করতে পারবে না। মানে ওইটা যখন শেষ হয়ে যাবে তারপর থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে, শুরু হবে। এটাই হলো কত ধারা, 16 ধারা। বিস্তারিত ব্যাখ্যার জন্য আমাদের যে এর আগের যে লেকচার দেখে নেবেন। আর যদি বিস্তারিত ব্যাখ্যা না জানতে চান আপনি জাস্ট সংক্ষেপে দিয়ে দিবেন নিলাম রদের মামলা যতদিন চলবে সেই সময়টা তামাদি মেয়াদ গণনা হতে বাদ যাবে। কত ধারা, 16 ধারা।
আমি তো মনে করি না তামাদি আইন আপনাদের জটিল লাগার কথা, যদি একটু বুঝেন একটা একটার এক একটা কাহিনী আছে, যে এই হলো কাহিনী। আসেন, মামলা করার অধিকার অর্জনের পূর্বে মৃত্যুর ফলাফল কত ধারা? 17 ধারা। 17 ধারা বলেন তো বাদীর ক্ষেত্রে প্রযোজ্য না বিবাদী? বাদী বিবাদী। বাদী মামলা করবে, মানে যিনি মামলা করবে যতদিন বেঁচে আছে কারণ উদ্ভব হয় নাই, সে মারা যাওয়ার পর তার বৈধ প্রতিনিধিরা মামলা করতে পারবে নাকি? আবার বাদী যার বিরুদ্ধে মামলা করবে যতদিন সে বেঁচে আছে ততদিন কারণ উদ্ভব হয় নাই, সে মারা যাওয়ার পর কারণ উদ্ভব হয়েছে, তাহলে যার বিরুদ্ধে মামলা করবে তার বৈধ প্রতিনিধির বিরুদ্ধে মামলা করতে পারবে। এটা হলো 17(2). আর এই 17 ধারার বিধানাবলী বংশগত পদ লাভ, স্থাবর সম্পত্তির দখল, অগ্রক্রয় এগুলার ক্ষেত্রে প্রযোজ্য না। এই লুৎফর সাহেব, লুৎফর সাহেবের মাইক্রোফোন দেন, দিয়ে উনি গা গরম করুক উত্তর দিয়ে বলেন। লুৎফর সাহেব নেন। লুৎফর সাহেব, জি স্যার। 17 ধারায় কি বলছে বলেন, বুঝাই বলেন, উদাহরণ দিয়ে বলেন। আমি তো এমনি ধারাটা বললাম, দুইটা উদাহরণ দেন, বাদীর পক্ষে একটা দেন, বিবাদী পক্ষে একটা দেন। দেখে কাজ হবে না, এই জায়গায় উদাহরণ নাই। উদাহরণ তো আমি বলেন। ভালো পারি না স্যার। বলেন, 17 ধারা দেখেন চলে আসলে তারপর কি করবেন বলেন। 17 ধারা হলো স্যার, ভুলেই তো যাচ্ছি স্যার। বলেন। পারবেন? মৃত্যুর অধিকার অর্জনের পূর্বে। না, এটা আমি জিজ্ঞেস করি না, আমি চাচ্ছি উদাহরণ। উদাহরণ স্যার পারবো। উদাহরণ পারবেন না। রবিউল সাহেব পারবেন? বলেন। স্যার দেখা যাচ্ছে কি যে কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যার নামে আমি মামলা করব, জি। কারণ উদ্ভাবন ওই নেই, হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে যে সময় সে মারা গেছে ওই সময় মামলার কারণ উদ্ভাবন হইছে, ওই ক্ষেত্রে তার সন্তানের করা যাবে, তার মানে বাদী সন্তানের বিরুদ্ধে। হ্যাঁ জি স্যার, সন্তানের বিরুদ্ধে মানে বাদী করতে পারে। আর বিবাদী যদি করতে চায়, দেখা যাচ্ছে যার বিরুদ্ধে করতে চাচ্ছে সে ও যদি বাইসে না থাকে একটু বলো না। স্যার এই, দুইটা একবারে মানে হয়েছে কি, ওর বিরুদ্ধে করতে পারবে যদি বাদী যদি দেখা যায় যার বিরুদ্ধে মামলা করবে। এই শুনেন, আমি বলি, আপনি একজনের কাছে 5 লাখ টাকা পান। স্যার এখন যার কাছে টাকা পান তার কাছে প্রায় যান সেটা যে আমার টাকা দাও, সে বলে যে ভাই দিবানি দিবানি দিবানি। এই অবস্থায় সে কিন্তু বলে নাই যে দেব না। আপনি মারা গেছেন, এরপরে আমার আপনার যে বৈধ প্রতিনিধি, ওরা আপনার ভাতিজা আছে, ভাতিজা যখন টাকা চাইতে গেল যে আমার চাচা আপনার কাছে এত টাকা পাই, তো বললে যে তোমার চাচা কোনো টাকা পয়সা আমার কাছে পায় না, যদি না তাহলে স্বীকার কারণ উদ্ভব হলো কবে? আপনি মারা যাওয়ার না পরে। স্বীকার গেছেন, না স্বীকার তাহলে আপনার ভাতিজা ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা করতে পারবে, ভাতিজা যদি অক্ষম না হয়, মানে সাবালক হয়, জি স্যার, উন্মাদ না হয়, করতে পারবে। এটা হলো 17(1). জি স্যার। আর দ্বিতীয়, ঠিক আছে। হ্যাঁ, আর সেম উদাহরণ যদি এভাবে দিই, যে আপনি টাকা চাইতে গেলেন, সে বলে যে আজ দেই কাল দেই, দিমানি দিমানি এই কথা বলতে বলতে ও টাকার টেনশনে ও নিজেই গেছে হার্ট ফেল করে মারা। এরপর আপনি যাইয়ে ওর কাছে বলতেছেন যে ওর যে ছেলে পেলে আছে, যে বাবা তোমার বাবার কাছে তুমি 5 লাখ টাকা পাই। এখন তারা বলতেছে যে না, আমার বাবা এরকম কোনো কিছু বলে যায়নি, তাই কারণ উদ্ভব হয়েছে সে মারা যাওয়ার পরে। তাহলে সে বেঁচে থাকলে যেভাবে তার বিরুদ্ধে মামলা করতে পারতেন, তার তারপর সন্তানের বিরুদ্ধে মামলা করতে পারবো। পারবেন। এটা কত? 17(2). বুঝছি, ওই একই ব্যক্তির কাছে পাতি চাইছি। বুঝছেন? আর এই 17 ধারার বিধানাবলী কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য না? অগ্রক্রয়, স্থাবর সম্পত্তি দখল সম্পর্কিত মামলার বংশগত বদলাম। ঠিক আছে। আর প্রতারণার জন্য যে সময় ব্যয় হয়েছে সেটা বাদ যাবে কততে? 18তে। আপনার এই প্রতারণা কইরে আপনি একটা মামলা করার অধিকারী। আপনি একতরফা ডিগ্রি আপনার বিরুদ্ধে সিস্টেম করে নিয়ে আসছে। এখন একতরফা ডিগ্রি যে হয়েছে আপনি জানেনই না। একতরফা ডিগ্রি রদের আবেদনের তামাদি মেয়াদ 30 দিন, কিন্তু আপনি জানছেন 3 বছর পর। তাহলে যখন থেকে জানবেন তখন থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। আচ্ছা, ধন্যবাদ। একজন ভাই একটা প্রশ্ন করছে, স্যার 13 ধারার প্রশ্ন, স্যার একবার এসে আবার বিদেশ গেলে কি হবে? ওই কমলার বনবাসের মতো হয়ে গেছে নাকি? একদিন আসছে এরপর চলে গেছে। কি হয়েছে? আচ্ছা,
এই ভাই শুনেন, মামুন সাহেব, রংপুরের মামুন ভাই, এই 13 ধারার সুবিধা নিবে হচ্ছে বাদী। এখন সে নিবে কিনা এটা সতর্কতার সাথে নিতে হবে। এই বিবাদী যদি আসা যাওয়ার মধ্যে থাকে আর বিবাদী যদি বলে যে ওনার আমি তো একটা না এতদিন বিদেশে ছিলাম না, আমি মাঝে মাঝে দেশে আসছি, তাহলে কিন্তু ওর বাদীর খবর আছে। তো এটা বাদী অ্যাকচুয়ালি নিবে কি নিবে না এটা কার ব্যাপার? বাদীর ব্যাপার। সো বাসে যদি একবার আসে তাহলে তো সমস্যা, তাহলে তো আর সে কন্টিনিউয়াসলি বিদেশে নাই। তাহলে তামাদি মেয়াদ গণনার সময় কোন কোন দিন বাদ দিতে হবে পারবেন? কত থেকে কত? 12 থেকে 17, বা প্রতারণার কারণে যে সময় হয়েছে এটা বাদ দিতে হবে কত? 18। কোন প্রশ্ন আছে বলেন? 5 ধারা পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা? কি চলে যান? আচ্ছা দেখেন, তাহলে 5 ধারা পর্যন্ত যদি প্রশ্ন আসে পারবেন না ইনশাল্লাহ? আমি একটু আপনাদের মধ্যে জিজ্ঞেস করি, এই মাইক্রোফোনের পিছনে দেন, আবির সাহেব দেন। আবির সাহেব, 5 আর 12-র মধ্যে পার্থক্য বলেন, বিস্তারিত বলা লাগবে না, জাস্ট পয়েন্ট গুলা বলেন। 5 আর 12-র ভিতরে স্যার, 5-এ হচ্ছে হলো স্যার যথেষ্ট কারণ স্যার দেখা যাচ্ছে তামাদি বিলম্ব মওকুফ করা যাবে। আর স্যার 12 ধারা হচ্ছে হলো আইনানুগ কার্যধারা থেকে যে সময় ব্যয় যাবে সেই সময় স্যার বাদ দিতে হবে। 12তেও তো যথেষ্ট কারণ আছে, ওই যে যথেষ্ট কারণ নকল, ঘোষণা, এগুলাই তো যথেষ্ট কারণ। আর কি পার্থক্য আছে বলেন, দুর্লভ কিছু বলেন। স্যার দুর্লভ কিছু আমার এক বন্ধু ছিল এলএলবি তে, সনেট নাম, ওর পিতা অ্যাডভোকেট, কিন্তু ও এখন পর্যন্ত অ্যাডভোকেট হইতে পারে নাই। তো ও ওই পরীক্ষার সময় বলতো, বন্ধু দুর্লভ কিছু পয়েন্ট বলো তো। দুর্লভ মানে যা ও জানে না, ঠিক আছে, আপনি দুর্লভ কিছু পার্থক্য বলেন। 5 ধারা হলো বিবেচনামূলক স্যার, হ্যাঁ, আর 12 ধারা বাধ্যতামূলক। আচ্ছা ধন্যবাদ। আর 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 মূল ওটা হলো মূল মামলা নাই বা 5 ধারা, আর এটা মূল মামলা। এই তো দুর্লভ হচ্ছে, আর কি আছে বলেন? স্যার আর স্যার এটা ভুল হয়েছে। 5 ধারা বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না, কিন্তু 12 ধারা কি বিশেষ আইনের ক্ষেত্রে প্রযোজ্য। 5 ধারার একটা উদাহরণ, 12 ধারার একটা পারবেন না? 5 ধারা প্রযোজ্য ধরেন 5টা ক্ষেত্রে, আর 12 ধারা প্রযোজ্য 4টা ক্ষেত্রে। এই তো হবে না ইনশাল্লাহ? হবে। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি, দেখেন 4 নম্বর প্রশ্নে, এটাও ভিভিআই, বিলম্ব মওকুফ, সরি মানে বৈধ অপারগতা। 4 নাম্বার, বৈধ অপারগতা মানে আপনার প্রশ্ন যদি একটু টেকনিক্যালি করে যে বিলম্ব মওকুফ কি, কোন কোন বিধানাবলী, মানে কোন তামাদি আইনের কোন বিধানাবলী বিলম্ব মওকুফের কোন ধারাগুলি মূল মামলার ক্ষেত্রেও প্রযোজ্য, তাহলে মূল মামলার ক্ষেত্রে তো আমরা পাইছি 12 প্রযোজ্য, 14 প্রযোজ্য, এই যে আরো একটা আছে 6 ধারা, বুঝছেন? 6 ধারায় অ্যাকচুয়ালি যেটা বলছে বৈধ অপারগতা, লিগাল ডিসএবিলিটি বা আইনগত অক্ষমতা বা আইনগত অপারগতা, ইংরেজি একটা, কিন্তু বাংলা হরেক রকমের আছে। বৈধ অপারগতা হলো ভাই যে জায়গা 3টা বিষয় বলছে 6 ধারায়, একটা হলো নাবালক, উন্মাদ, জড়বুদ্ধি সম্পন্ন, নাকি? এবং কোন এই 6 ধারার সুবিধা শুধু দাবি করতে পারে মূল মামলায় বা জারি মামলায়। কি কি? মূল মামলায় বা জারি মামলায়, বাদী বা ডিক্রিদার, বাদী ডিক্রিদার। আবার 6 ধারার সুবিধা পাবে শুধু বাদী আর ডিক্রিদার, বিবাদী কোনোদিনও 6 ধারার সুবিধা পাবে না। এখন 6 ধারায় বলতেছে যে যখন মামলার কারণ উদ্ভব হইছে, কারণ উদ্ভব অলরেডি
হয়ে গেছে, ওই সময়ে আপনি ছিলেন নাবালক, আপনি ছিলেন উন্মাদ, আপনি ছিলেন জড়বুদ্ধি সম্পন্ন। কিন্তু যখন কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তে আপনি সুস্থ ছিলেন, পরে যদি উন্মাদ হন তাহলে কিন্তু আবার হবে না। আচ্ছা, তাহলে যখন কারণ উদ্ভব হয়েছে ওই মুহূর্তে আপনাকে বৈধ অপরাগ থাকতে হবে। তাহলে যতদিন পর্যন্ত আপনি সুস্থ না হচ্ছেন, দ্যাট মিনস যতদিন পর্যন্ত আপনার ওই নাবালকোত্তর অবসান না হচ্ছে, বা উন্মাদনের অবসান না হচ্ছে, বা জড়বুদ্ধির অবসান না হচ্ছে, ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা কি থাকবে? স্থগিত থাকবে। এবং এই সময়টা বাদ দেওয়া আদালতের জন্য বাধ্যতামূলক। এবং আমি আপনাদের শিখাইছিলাম যে 6-1 মানে একটা অপরগতা, 6-2 মানে দুইটা অপরগতা, 6-3 মানে তিনটা অপরগতা। 6-1, 2, 3 যে পারবেন না, লিখবেন যে 6 ধারার বৈধ অপরগতার বিধানাবলী নিম্নরূপ, স্টার দিয়ে দিয়ে লিখে যাবেন। বুঝছেন? এখন 6-1 একটা অপরগতা মানে কি? আপনি বলবেন যে যদি কোনো ব্যক্তি যেদিন কারণ উদ্ভব হয়েছে ওই মধ্যে যদি সে নাবালক, উন্মাদ বা বৈধ মানে জড়বুদ্ধি সম্পন্ন হয়, তাহলে যতদিন পর্যন্ত সে এই বৈধ অপরাগ থাকবে ততদিন পর্যন্ত তার তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। 6-1 শেষ। সময় থাকলে উদাহরণ দিবেন, না হলে নাই। 6-2 মানে কয়টা? দুইটা। 6-2 ধারায় বলা হয়েছে যে যদি কোনো ব্যক্তি কারণ উদ্ভবের সময় নাবালক থাকে বা পাগল থাকে, ধরেন নাবালক থাকে, আবার সাবালক হওয়ার আগের দিন আবার পাগল হয়ে গেছে, তাহলে যতদিন পর্যন্ত তার উভয় অপরগতার অবসান না হচ্ছে ততদিন পর্যন্ত তামাদি মেয়াদ গণনা শুরু হবে না। 6-2। 6-3 মানে কয়টা? তিনটা। তিনটা মানে ওই যে সে নাবালক ছিল, সাবালক হওয়ার আগে পাগল হয়েছে, পাগল হওয়ার পর মারা গেছে, এখন তার সন্তান আছে, দেখা গেল সন্তান ও নাবালক, তাহলে সন্তান সাবালক হওয়ার পর মামলা করতে পারে। বুঝছেন? আর যদি এরকম হয় যে একজন ব্যক্তি নাবালক অবস্থায় মারা গেছে, এখন তার সন্তান ও নাবালক, তাহলে কি হবে? সন্তান সাবালক হওয়ার পরে মামলা করতে পারবে। আবার বললেন যে নাবালক অবস্থায় মারা গেছে, ওর সন্তান নাবালক, ও আবার নাবালক অবস্থায় মারা গেছে, ওর আবার সন্তান নাবালক, এরকম ওদের নাবালকের মধ্যেই জড়িয়ে যাচ্ছে সব। তাহলে যত আপনি যদি মনে করেন যে 6 ধারা আসছে, এক প্রশ্ন দিয়ে আমি পরীক্ষা শেষ করব, তাহলে কিন্তু লেখা যাবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তা 6 ধারা পারবেন না ভাই? আচ্ছা, এখন 6-6 একটা ব্যাখ্যা হলো 7 ধারা। 7 ধারায় বলছে যে যদি বৈধ অপরাধ যদি একাধিক ব্যক্তি হয়, মানে আপনি বাদী 3 জন, এখন 3 জন যখন মামলা করবে দেখা গেল একজন সুস্থ 2 জন পাগল, বা 3 জনই পাগল, বা একজন পাগল 2 জন সুস্থ, তাহলে কি হবে? তাহলে দেখতে হবে যে তাদের ওই বাকিদের সাপেক্ষে যে সুস্থ আছে সে কি মামলা করতে পারবে কিনা। যদি তার মামলা করার অধিকার থাকে তাহলে বাকিদের সুস্থ হওয়ার দরকার নাই। আর যদি তার অধিকার না থাকে তাহলে ওই সবার সুস্থ হওয়ার পরে মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু। এখন যদি বলেন স্যার আমি বুঝবো কেমনে? প্রিলির প্রশ্নে বলা থাকতো যে অমুক অমুকের 3 জন ব্যক্তির কাছ থেকে ঋণ নিছে, ঋণ নেওয়ার সময় যখন ঋণ পরিশোধ করেন নাই, এবং যখন মামলা করবে দেখা গেল যে একজন পাগল 2 জন সুস্থ, এবং প্রশ্নে বলা থাকে যে তার ওই যে সুস্থ তার ঋণ আদায় করার অধিকার আছে, তাহলে বাকি 2 জনের মানে যে পাগল তার সুস্থ হওয়ার দরকার নাই। আর যদি ঋণ আদায়ের অধিকার না থাকে তাহলে সবারই কি হইতে হবে? সুস্থ হইতে হবে। 7 ধারা বুঝবেন না ইনশাল্লাহ? পারেন না? 6-7 যেটা একটু ভেজাল বাদে আপনাদের মধ্যে সেটা হলো 8 ধারা। 8 ধারা না বুঝলে ভেজাল, আর বুঝলে কিন্তু আইনের কোনো জিনিসই মানে কঠিন না। তো 8 ধারা আসলে কি? 8 ধারায় বলছে 6-7 এক্সেপশন, বলছে যে বৈধ অপরাগতার সুবিধা আপনি অগ্রকরের মামলায় পাবেন না, অগ্রকরের মামলা পাবেন না। আর আপনি পাগল থেকে সুস্থ হওয়ার পর, বা বৈধ অপরাগতা অবসান হওয়ার পর, বা বৈধ অপরাগ ব্যক্তি মারা যাওয়ার পর মামলা করার জন্য সর্বোচ্চ সময় পাবেন কতদিন? 3 বছর। তো এই জিনিসটা অনেকে বুঝেন না। যদি আমার হাতে অলরেডি মামলা করার জন্য 3 বছর বা তার বেশি সময় লাগে তাহলে 8 ধারার সুবিধা আমার লাগবে না। 8 ধারার সুবিধাটা আমার তখনই উঠে প্রশ্ন যখন আমার হাতে সময় 3 বছরের কম আছে। একটা উদাহরণ বলি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। ধরেন মালিক হিসেবে আপনার বেদখল করছে, এখন আপনি সুনির্দিষ্ট পদে যেদিন বেদখল করছে পাগল ছিলেন, আপনি 8 ও 42-এর মামলা করার অধিকারী, এসআর অ্যাক্টের।
এছাড়া একটা 842 ধারা মামলার তামাদি মেয়াদ কতদিন? 12 বছর। এখন আপনি কারণ উদ্ভবের পর 6 বছর পাগল ছিলেন, 6 বছর পর সুস্থ হয়েছেন, তাহলে আপনার হাতে কয় বছর? 6 বছর। 6 বছরের মধ্যে মামলা করবেন। এই জায়গায় তামাদি আইনের 8 ধারার সুবিধার দরকার নাই। বুঝেন না? দেখা গেল আপনি 12 বছর তামাদি মেয়াদ, আপনি 14 বছর পর সুস্থ হয়েছেন, তাহলে আপনার হাতে কিছু আছে? কিছু নাই। তাহলে আপনি 8 ধারায় সর্বোচ্চ সুবিধা পাবেন কত? 3 বছর। বুঝছেন? যদি এরকম হয় যে 12 বছর তামাদি মেয়াদ, আপনি সুস্থ হয়েছেন 10 বছর পর, আপনার হাতে এই জায়গায় অলরেডি আছে কত? 2, আর 8 ধারা থেকে পাবেন কত? 1, তাহলে মোট কত? 3। মানে যদি হাতে মোটেও না থাকতো তাহলে 8 ধারা থেকে 3 নিতাম। যদি হাতে 2 আছে, 8 ধারা থেকে নেব কত? 1। যদি হাতে 2.5 বছর থাকে তাহলে 8 ধারা থেকে নেবে কত? 6 মাস। বুঝেন কিনা? আচ্ছা, একজন ব্যক্তি ধরেন সে 11 বছর পর সুস্থ হয়েছে, হাতে আছে 1 বছর, তাহলে 8 ধারা থেকে পাবে কত? বুঝছেন? এখন এই 3 বছরের যে সুবিধাটা, এটা তখনই পাওয়া যাবে যখন মূল মামলার তামাদি মেয়াদ 3 বছর বা তার বেশি। কিন্তু যে মামলার তামাদি মেয়াদ 6 মাস, যার চালানি 6 মাস, সে কিন্তু 3 বছর পাবে না। কিভাবে? ওই যে আপনারে ধরেন চুক্তি প্রবলের মামলার তামাদি মেয়াদ 1 বছর, এখন যখন চুক্তি ভঙ্গ করছে সে পাগল ছিল, সে সুস্থ হয়েছে 5 বছর পর, তার হাতে তো একদিনও নাই। এখন আমরা জানি 8 ধারায় সর্বোচ্চ পাওয়া যাবে কত? 3 বছর। এই জায়গায় সে পাবে কত? 1 বছর, কারণ তার মূল মামলার তামাদি মেয়াদ কত? 1 বছর। নাকি? এসআর একটা 9 ধারার মামলার তামাদি মেয়াদ কত? 6 মাস। যেদিন বেদখল করছে আপনি ছিলেন নাবালক, আপনি 3 মাস পর সুস্থ হয়েছেন, হাতে আছে কত? 3 মাস। আর 8 ধারা থেকে পাবেন কত? 3 মাস। কারণ মূল তামাদি মেয়াদ কত? 6 মাস। কে বুঝেন নাই বলেন? 8 ধারা কে বুঝেন নাই? লুৎফর সাহেব বুঝছেন? এই পিপাস ভাই, 8 ধারা বুঝছেন? বুঝলে কিন্তু ব্যাখ্যা দেওয়া লাগবে। 8 ধারার এক্সপার্ট আপনি? দেন দেন, যেহেতু এক্সপার্ট ওনারা দেন দেন। আচ্ছা বলেন। জি স্যার। বলেন। স্যার 8 ধারায় আমরা সব ক্ষেত্রে দেখা যায় যে তামাদি মেয়াদ 3 বছর পাওয়া যায়। 3 বছরটা কোন ক্ষেত্রে? দেখা যাচ্ছে যে আমরা সত্ত্ব দখল পুনরুদ্ধারের যে মামলাটা, এটা তামাদি মেয়াদ আছে 12 বছর। তাই এই ক্ষেত্রে কোনো একটা ব্যক্তি হয়তো 10 বছর সে পাগল ছিল, সেই ক্ষেত্রে 8 ধারা থেকে মাত্র 1 বছর নিলেই ওনার হবে। কথা শুনেন আপনারা, হচ্ছে কিনা? 1 বছর নিলেই হবে। আর ওই অলরেডি ওখান থেকে সে 2 বছর পাইয়ে যাচ্ছে, যেহেতু 10 বছর সে উন্মাদ বা পাগল ছিল। হ্যাঁ। আর যেমন এই যে 9 ধারায় আছে এই সত্ত্ব নাই, এমনিতে দখল উদ্ধারের মামলা 9 ধারায়, সেখানে সে এর তামাদি মেয়াদ হচ্ছে 6 মাস। তাই এই ক্ষেত্রে 8 ধারা থেকে সে ওই 3 বছর এইভাবে পাবে না। সে যদি 2 বছর মানে থাকে, ওই অক্ষম থাকে, 2 বছর পরে সে 6 মাসই পাবে। হয়েছে ব্যাখ্যা ওনার? বলেন আপনারা। এই প্রভাস হয়েছে? প্রভাস মনে মনে ভাবতেছে হয় নেই কয়ে কি আমি ওইটুকুর উত্তর দেবো নাকি? ঠিক আছে। আচ্ছা, এই শোনেন, আমাদের এই জায়গা, আপনারা তো 2 দিন পরে আপনাদের সাথে আমাদের পড়া শেষ। এই জায়গা আমরা কিন্তু স্বতঃস্ফূর্ত পার্টিসিপেশন ছিল, অ্যাক্টিভ পার্টিসিপেশন। মানে আমরা এই জায়গা কম পারেন বেশি পারেন সবাইকে কিন্তু বলা হয়েছে, সবার মতামত নেওয়া হয়েছে। এবং এই জায়গা আমি এতটুকু মনে করি যে আপনার লজ্জা টজ্জা কিছু পাওয়ার উচিত না। এই জায়গা আপনি পারেন না পারেন আপনার সবসময় বলা উচিত, এটা বলো। আর এই জায়গা হাসি ঠাট্টার কিছু নাই, হাসি আমরা এমনি হাসি, বাট এই জায়গা আপনার লজ্জা পাওয়ার কিছু নাই। এই যে আমরা এই 2 মাসে লিখিততে যা শিখছেন, এটা আপনি আল্লাহর রহমতে উকিল হিসেবে গেলে ওই জায়গায় অনেক জিনিস কাজে লাগাইতে পারবেন। হয়তো সামনে গিয়ে আপনি অনেক জিনিস ভুলে যাবেন, কিন্তু আপনার মনে উঠবে যে স্যার এরকম একটা জিনিস আমাকে পড়াইছিল, এতটুকু মনে ইনশাল্লাহ থাকবে আর কি। আচ্ছা, এছাড়া 9 ধারার যে বিষয়টা, সেটা হলো যে তামাদি মেয়াদ আপনি বৈধ অপরাধ ছিলেন, স্থগিত আছে। আপনি নাবালক ছিলেন, স্থগিত ছিল। 18 বছর বয়স হয়েছে, তামাদি মেয়াদ কি শুরু হয়ে গেছে। 18 বছর হওয়ার 2 দিন পরে পাগল হয়ে গেছেন, আর জীবনও স্থগিত হবে না। একবার শুরু হয়েছে তো হয়েছে, কন্টিনিউয়াস রানিং অফ টাইম।
নাকি? একবার তামাদি মেয়াদ শুরু হলে আর জীবনেও কি হবে না, থামবে না, যতই অক্ষমতা আসুক আর থামবে না। আর একটা 9 ধারায় আর একটা বিষয় আছে, যে বিষয়টা আপনাদের মোটামুটি কোনো শীট টিটে নাই, আমি এই যে বেয়ার একটা আছে এবং আমি পড়াই থাকি, সেটা হলো যে আপনি হলেন পাওনাদার, আপনি একজনের কাছে টাকা পান, তাহলে সে হচ্ছে আপনার কি দেনাদার। এখন তার কাছে আপনি 10,000 টাকা পান বা 20-50 লাখ টাকা পান, কিন্তু আপনার সম্পত্তি দেখাশোনার দায়িত্ব আবার সে নিয়োজিত আছে। তাহলে যতদিন পর্যন্ত আপনার সম্পত্তি দেখাশোনার দায়িত্বে সে নিয়োজিত আছে, ততদিন পর্যন্ত মামলা করার তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। যখনই আপনার সাথে তার সকল প্রকার সম্পর্ক শেষ, তারপর থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে, শুরু হবে। ধরেন বিকাশ স্কয়ার কোম্পানিতে চাকরি করে, স্কয়ার কোম্পানি বিকাশের কাছে 2 লাখ টাকা পায়, বিকাশ এখনো চাকরিরত আছে। বিকাশ যতদিন চাকরিরত আছে, স্কয়ার কোম্পানির তামাদি মেয়াদ এখনো শুরু হয় নাই। বিকাশী যখন স্কয়ার কোম্পানি চাকরি কি ছেড়ে দিবে, তারপর থেকে স্কয়ার কোম্পানির মামলা করার তামাদি মেয়াদ গণনা কি হবে, শুরু হবে। বোঝা গেল কথাটা? কত ধারা? 9 ধারা। পারবেন না ইনশাল্লাহ? আর এখানে 9 ধারা থেকে একটা সমস্যামূলক প্রশ্ন, এই যে আপনার টেকনিক্যালি আসতে পারে, চোখ কান খোলা রাখেন, ওই যে অমুক তারিখে মামলা করার তামাদি মেয়াদ এত তারিখে করছে, পাগল ছিল, এই ছিল এই ছিল, তামাদি মেয়াদ তামাদি আইন দ্বারা বাড়িতে হবে কিনা। আমরা একটা পড়ছি না যে নাবালক তার মা সম্পত্তি হস্তান্তর করছে, তারপরে সাবালক হওয়ার পর এত বছর পর সে মামলা করছে। এখন ওইটা ছিল যে নাবালকের সম্পত্তি যদি কেউ ট্রান্সফার করে, তাহলে নাবালক সাবালক হওয়ার পর ওইটা রদের আবেদন করতে হবে 3 বছরের মধ্যে। 44 অনুচ্ছেদ মনে আছে? 144 না, শুধু 44 অনুচ্ছেদ অনুসারে। এখন ধরেন আপনি 44 অনুচ্ছেদ জানেন না, তাহলে আমি কেমনে লিখবো? তাহলে আপনার মাথায় ওই মুহূর্তে যেটা যৌক্তিক আছে সেই ব্যাখ্যাই আপনি দিবেন। বুঝতে পারছেন? আমার হাতে যে অস্ত্র আছে আমি সেটি ব্যবহার করবো, যে অস্ত্র আমার কাছে নাই তা ব্যবহার করে তো আমি কেমনে করব? কিন্তু আপনার ওই জায়গা ব্যবহার করে আসতে হবে। যে ধারা দেবে দেন দেন, কিন্তু দিয়ে আসতে হবে। এখন আমি যখন জানি না, আমি একেবারে উত্তর জানি না, তাহলে আমার কাছে যেটা যৌক্তিক মনে হয় সেটা আমি দিয়ে আসবো। না লেখার চেয়ে তো ওইটা লেখাই ভালো। তাহলে 7, 8, 9 নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা বলেন? 6, 7, 8, 9 বিবিআই প্রশ্ন ধারা সবই বিবিআই। 6, 7, 8, 9 তামাদি ইনশাল্লাহ। এই যে আমরা 3টা পড়ছি, এখান থেকে একটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। বুঝতে পারছেন? কারণ 3টের মধ্যে একেবারে কম নাই, 3টের ভিতরে 18 পর্যন্ত আছে। এই 3টা পড়লে ইনশাল্লাহ একটা এখান থেকে পাবেন। আমাদের একটু বিরতি, পূর্ণ 1 কাপ কফি খাওয়ান আমারে, মূল জিনিস পড়া শেষ। 5 নম্বর প্রশ্ন, তামাদি আইনের 5 ধারা 12 ধারা আমরা অলরেডি জানি কিনা বলেন? জানি। তো 5, 12 নিয়ে আপনাদের কোনো কনফিউশন আছে কারো? নাই। তারপরে 6 নম্বরে চলে আসেন, 15 নম্বর পেজে আছে তঞ্চকতা বা প্রতারণা কি। তঞ্চকতা বা প্রতারণা। যখনই আপনার মনে হচ্ছে যে মূল প্রশ্ন যেটা আসছে আপনি এটা কম পারেন, একটু অল্প পারেন, বাট ওটাই লেখা লাগবে, তাহলে ওই আইনে আনুষঙ্গিক কথা কি আছে এটা আগে 2-4 কথা দিবেন, তারপরে আসল জায়গা আসবেন। তাহলে প্রতারণা বা তঞ্চকতা হলো যে আপনি আপিল করার অধিকারী, আপনি মূল মামলা করার অধিকারী, আপনি কোনো দরখাস্ত করার অধিকারী, কিন্তু আপনার ওই কারণটা জানতে দেওয়া হয় নাই। আপনার বিরুদ্ধে একজন জাল দলিল তৈরি করছে, করার পরে আপনি তো জানেন যে জাল দলিল মামলার তামাদি মেয়াদ 3 বছর, আপনি জাল দলিল তৈরি করে ওরে 3 বছর পর্যন্ত ওরে জানান নাই, যাতে পরে যখন জানবে ওর মামলা করার তামাদি মেয়াদ কি হয়ে যায়, শেষ হয়ে যায়। বাট বাস্তবে 18 ধারায় বলছে যে আপনি যখনই প্রতারণা সম্পর্কে জানবেন বা যখনই ওই দলিলটা দেখতে পারবেন, তখন থেকেই তামাদি মেয়াদ গণনা কি হবে, শুরু হবে। কি গরম লাগে? তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে। এটাই হলো তামাদি আইনের কত ধারা বলেন? 18 ধারা। এবং এক্ষেত্রে 2টা বিষয়, একটা হলো দলিল যখন দেখবেন তখন থেকে, আরেকটা কি যখন আপনি ওই যে প্রতারণার বিষয় জানবেন তখন থেকে। সব উপাদান দিবেন, ব্যাখ্যা দিবেন, উদাহরণ দিবেন, দিয়ে এটি শেষ করে দিবেন। ঠিক আছে? পারবেন না ইনশাল্লাহ? চলে আসি স্বীকৃতি। এইগুলা তো অ্যাকচুয়ালি আপনি না পড়েন, মুখস্থ তো দরকার নাই, লিখিত প্রাপ্তি স্বীকারের ফলাফল। আপনি যার বিরুদ্ধে মামলা করবেন, 16 নম্বর পেজ, আপনি যার বিরুদ্ধে মামলা করবেন
সে আইসে স্বীকার করছে যে ভাই তুমি আসলেই, তোমারে আমি আসলেই বেদখল করছি, তোমারে আসলেই আমি, তুমি আসলে আমার কাছে এত টাকা পাও, এই যে লিখিত দিয়ে গেলাম, নাকি ভাই? তাহলে যখনই সে লিখিত দিল তখন থেকে নতুন করে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু। আচ্ছা, যদি সে লিখিত দিছে, স্বাক্ষর করছে, কিন্তু তারিখ দেয় নাই, কি হবে বলেন? তারিখ যে দেয় না, এটা কি দ্বারা প্রমাণ করা যাবে? মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে। আর যে বিবাদী, মানে যার বিরুদ্ধে মামলা করবেন, সে যদি না স্বীকার করে, যদি স্বীকার করে তার আইনজীবী, তাহলে কি হবে? হবে। আবার তার আইনজীবী যদি আপনার কাছে করেন নাই, করছে আর একজনের কাছে, তাহলে কি হবে? মানে আমি একজনের কাছে, শওকত আলম সাহেবের কাছে 10 লাখ টাকা পাই, শওকত আলম সাহেবের আইনজীবী স্বীকার করছে আশরাফুলের কাছে, আমার কাছে করে নাই। শওকত আলম সাহেবের আইনজীবী বলতেছে যে সনি খান আসলেই শওকত সাহেবের কাছে 10 লাখ টাকা পাবে, আমি লিখিত দিয়ে গেলাম, এটা কি হবে কিনা? হবে। হ্যাঁ, হবে। তাহলে তার প্রতিনিধিও করতে পারে, আবার কি, জি। এটা হলো কত? 19। আর 19-এর উপাদান দিতে পারবেন না? 19 এই যে যা লিখলেন সেটাই কি উপাদান? অবশ্যই লিখিত হইতে হবে, অবশ্যই স্বাক্ষরিত হতে হবে, অবশ্যই তামাদি মেয়াদ শেষ হওয়ার আগে হতে হবে, এইগুলাই উপাদান। আর 19 আর 20-এর বিস্তারিত আরো ব্যাখ্যা দিছে কত? সরি, 19-এর বিস্তারিত ব্যাখ্যা দিছে কত? 20 আর 21। 20 আর 21। 20-এ হলো ওই যে আপনি টাকা নিছিলেন, ঋণ নিছিলেন, তো টাকা নিলে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? টাকা নিলে যদি মামলা করার আগেই যদি ওই টাকা দেন অথবা সুদ দেন, টাকা দেন অথবা সুদ দেন, তাহলে সেই ক্ষেত্রে নতুন করে তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। তাহলে 19-এর সাথে এটার পার্থক্য কি? 19-এর সাথে ভাই পার্থক্য হলো, 19-এ হলো আপনার ওই লিখিত, ওই যে কোনো মামলা, আর 20-এও লিখিত, কিন্তু এটা শুধুমাত্র কি মামলা? অর্থ মামলা। কি মামলা? অর্থর মামলা। আসল দেওয়া লাগবে নাকি সুদ দেওয়া লাগবে? আসলও দিতে পারে, সুদও দিতে পারে, মনে থাকবে? আচ্ছা, উদাহরণ দিতে পারবেন না? আচ্ছা, আর 21 হলো 7-এর মতো। 21 হলো কিসের মতো? আর আমি একটু বলে দিই, যে জায়গায় 19 লিখবেন সে জায়গায় যেন 20-21-এর ব্যাখ্যা থাকে, কম দেন আর বেশি দেন, ব্যাখ্যা যেন থাকে। তো 21-এ কি আছে? 21-এ হলো 2 বা ততোধিক ব্যক্তি যদি ঋণ নেয়। এখন দেখা গেল নির্দিষ্ট সময় শেষে তারা ঋণ পরিশোধ করে না, এখন বাদী তাদের বিরুদ্ধে মামলা করবে। মামলা করার এখনো করে না, এখন একজন এসে টাকা দিছে, বলে যে ভাই এই যে আমার টাকা দিয়ে গেলাম, তাহলে তার ক্ষেত্রে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। কিন্তু সে যদি বলে যে আমি তো দিলাম, ওর পক্ষেও দিয়ে গেলাম, তাহলে দুইজনের ক্ষেত্রেই কি শুরু হবে। আর সে যদি তারটুকু বলে তাহলে আমারটুকু আমি দিয়ে গেলাম, তাহলে এটা তার ক্ষেত্রে শুরু হবে। এটাই হলো কত? 21। তাহলে 19, 20, 21 পারবেন না ইনশাল্লাহ? অ্যাকনলেজমেন্ট ইন রাইটিং। যদি লিখিত স্বীকার করতে প্রশ্ন আসছে স্যার, তো এটাকে 19 20 তিনটে জায়গায় লিখতে হবে। মাত্র বলছি, যে জায়গায় 19 লিখবেন সে জায়গায় 20 21 দিয়ে দিবেন, যদি বিস্তারিত আসে বিস্তারিত দিবেন, যদি হালকা আসে 20 21 দিয়ে দিবেন। 19 দিতে হবে না? 19 তো অবশ্যই দিবেন, সাথে 20 21ও দিবেন। 19 তো আসল জিনিস। আচ্ছা, 19 হচ্ছে আপনার ঘোষণামূলক প্রতিকার, আর 20 21 হলো আনুষঙ্গিক প্রতিকার। আচ্ছা, 22 ধারা একটা কথা আছে ভাই, দেখেন 22 ধারার বিষয়বস্তুটা আমরা জেনে নিই। যে আপনার কোন মামলায় যদি নতুন করে বাদী বা বিবাদী মানে আপনার সংযোগ বা প্রতিস্থাপন করে, তাহলে যখন থেকে তারা কি করছে, সংযোগ বা প্রতিস্থাপন করা হয়েছে, তখন থেকে কি হবে? তামাদি মেয়াদ গণনা শুরু হবে বলে গণ্য হবে। তবে এই ক্ষেত্রে ওই যে ক্ষেত্রে বাদীকে বিবাদী করা হয় বা বিবাদীকে বাদী করা হয় বা সত্যার্পণ, এই ক্ষেত্রে 22 ধারার বিধান প্রযোজ্য। সত্যার্পণ মানে হলো আমি বিদেশে চলে গেছি, আমার মামলা করার অধিকার বেঞ্জি সাহেবরে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে গেছি, তো এই ক্ষেত্রে 22 ধারা প্রযোজ্য না। আর যে ক্ষেত্রে বাদীকে বিবাদী হয়, এখন আপনি বলতে পারেন স্যার বাদী আবার কেমনে বিবাদী হয়? হয় ধরেন ওই বাটোয়ারার মামলায় যিনি বাদী, এখন বাদী ছিল 3 জন, বিবাদী ধরেন 1 জন, এখন বিবাদী মারা গেছে,
তাহলে বাদী ওই বিবাদীর বৈধ প্রতিনিধি কারা? বাদীরাই তো বৈধ প্রতিনিধি। এখন বাদীর একজন হবে কি? বিবাদী। আবার একইভাবে বিবাদী ছিল একাধিক, বাদী ছিল একজন, বাদী মারা গেছে, তখন বিবাদীদের মধ্যে একজন হবে কি? বাদী। তো এই যে বিধানাবলী, এটা কিসের ক্ষেত্রে প্রযোজ্য না? 22-এর ক্ষেত্রে প্রযোজ্য। 23 ধারা কখনোই প্রশ্ন আসে নাই। জেনারেল কন্টিনিউইং বেসিস অফ কন্ট্রাক্ট, অবিরাম চুক্তিভঙ্গ বা অন্যায় করা। অর্থাৎ আপনি একজনের কাছে ওই ভাড়াটিয়া, তার কাছে ভাড়া পান, তাহলে সর্বশেষ যে মাসের ভাড়া পান সেখান থেকে তামাদি মেয়াদ গণনা কি হবে? শুরু হবে। আপনারে একজন ব্যক্তি 10 দিন গালিগালাজ করছে, তাহলে সর্বশেষ যেদিন গালিগালাজ করছে সেদিন থেকে তামাদি মেয়াদ গণনা কি শুরু হবে। আপনি একজনের কাছে টাকা পান, সে আজ দেই কাল দেই করে করে ঘুরাচ্ছে খালি, তাহলে আপনার মামলা করার তামাদি মেয়াদ গণনা শুরু হবে কবে থেকে? সর্বশেষ যেদিন অস্বীকার করছে সেদিন থেকে। এটাই হলো অবিরাম চুক্তিভঙ্গের ফলাফল, কন্টিনিউইং বেসিস অফ কন্ট্রাক্ট। ভাই 24 ধারা বিবিআই উদাহরণ যেন মনে থাকে। 24 ধারা হলো ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ কখন থেকে শুরু হবে? যখন থেকে প্রকৃত ক্ষতি কি হবে শুরু হবে। ক্ষতি কি একেবারে 100% দরকার আছে? যখন আপনার ওই কয়লার উদাহরণই মনে রাখেন, জমির নিচের ভাগের মালিক একজন, উপরিভাগের মালিক আর একজন। এখন নিচের যিনি মালিক তিনি কয়লা উত্তোলন করা শুরু করছে, 2000 সালে, কিন্তু জমি ধসে পড়ছে 2005 সালে। 5 সালে হালকা হালকা করে দাবা শুরু হয়েছে, ধসে পড়া শুরু হয়েছে, আর সম্পূর্ণ ধসে পড়ছে 2010 সালে। এখন তাইলে আপনার ক্ষতিপূরণের মামলার তামাদি মেয়াদ গণনা শুরু হবে কবে? 2005 সাল থেকে। সম্পূর্ণ ধসে পড়ছে তখন থেকে না, যখন থেকে কি ধসে পড়া শুরু হয়েছে তখন থেকে। মনে থাকবে ইনশাল্লাহ। তবে আপনি যদি অনেকে জিজ্ঞেস করেন স্যার তাহলে ধসে পড়া থামানোর যখন সে উত্তোলন করা শুরু করলো ওই মুহূর্তে কি প্রতিকার আছে বলেন? ওই মুহূর্তে আপনি নিষেধাজ্ঞার মামলা করবেন, স্থায়ী নিষেধাজ্ঞা, যাতে সে উত্তোলন করতে না পারে। বাট 24 অ্যাকচুয়ালি আলোচনা করছে কি? ক্ষতিপূরণ। আমাদের আরিফ সাহেব আসে নাই, আরিফ সাহেবের জন্য বরাদ্দকৃত ধারা ছিল দণ্ডবিধির 108 ক আর তামাদি আইনের 25 ধারা। তামাদি আইনের 25 ধারায় আছে গ্রেগরিয়ান ক্যালেন্ডার, মানে আপনার দলিলে আগের কালে আমাদের গ্রাম, আমাদের মানে দাদা নানারা তো ওরা ওই ইংরেজির চেয়ে বাংলা বেশি মনে রাখতে হবে। ইভেন দলিলেও দেখা গেল বাংলায় লেখা আছে, বা দলিলে লেখা আছে আরবিতে, হিজরি, অনেকে আবার হিজরি সাল মানে। তো যাই থাক না কেন হিসাব হবে কি অনুসারে? গ্রেগরিয়ান ক্যালেন্ডার, মানে এই যে আমাদের ইংরেজি যে পত্রিকা, এই পত্রিকা অনুসারে গণনা হবে কত ধারা? 25 ধারা। আমরা সর্বশেষ মানে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হলো সুখাধিকার আর বিরুদ্ধ দখল। সুখাধিকার আর বিরুদ্ধ দখল। সুখাধিকার অ্যাকচুয়ালি সুখাধিকারের মাধ্যমে আপনি কিন্তু কোন জমির মালিকানা দাবি করেন না। সুখাধিকারের মানে হলো ওই অধিকারটা আমি ভোগ করতে চাই, এবং সুখাধিকার অর্জিত হলে বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর আর সরকারি ক্ষেত্রে 60 বছর, এবং এটা ভোগ করতে হবে নিরবিচ্ছিন্ন বাধাহীন ভাবে। এই 20 বছর বা 60 বছরের মধ্যে যদি একবার অনুমতি নেন তাহলে আগের সময় বাদ, অনুমতি থেকে আবার শুরু হবে। মনে আছে? ধরেন আপনি একজনের জমিতে 10-20 বছর হাঁটছেন, 20 বছর হাঁটার পরে ওই লোক বলছে তুমি আমার জমিতে হাঁটবা না। এখন আপনি সুখাধিকারের মামলা করে দিচ্ছেন যে আমি তো 20 বছর হাঁটছি, আমার সুখাধিকার অর্জিত হয়েছে। এখন ওই লোক এসে বলতেছে যে ওনার উনি 20 বছর হাঁটছে, আমিও মানি, বাট উনি 10 বছর আগে একবার আমার কাছ থেকে অনুমতি নিছে। তাহলে অনুমতি নিছে 10 বছর আগে, তাহলে অ্যাকচুয়ালি অর্জিত হয়েছে কত? 10 বছর। 10 বছর যে অনুমতির আগের যে 10 বছর, এটা কি কত ধারা? 26 ধারা। সুখাধিকারে বলে অ্যাকুইজিটিভ প্রেসক্রিপশন, সত্য অর্জনকারী সুখাধিকার। এখানে যদিও সত্য বলতে জমির মালিকানা বোঝাচ্ছে না, আমি এই জায়গার যে অধিকার জি। আর এই সুখাধিকারের মামলা করতে হবে 2 বছরের মধ্যে। আর আরেকটা বিধান আমি শিখাইছিলাম যে সুখাধিকার যদি কেউ মেনে নেয়, বাধা কি মেনে নেয়, তাহলে কয় বছর পর নষ্ট হবে? 1 বছর। বাধা মেনে নিলে নষ্ট হবে 1 বছর। আচ্ছা, আপনাদের প্রশ্ন নিব, আগে পড়াইনি। তাহলে 26 ধারা হলো এইটা। এখন সুখাধিকার আর মামলার ক্ষেত্রে কোন কোন সময় তামাদি মেয়াদ গণনা থেকে বাদ যাবে, এটা বলছে 27 ধারা ভিভিআই। যদি প্রশ্ন একটু কঠিন দেয় আপনার জন্য লিখতে পারেন। আমাদের খান ল একাডেমির ইউটিউব অনলাইন অফলাইন যে শিক্ষার্থী আছে, আপনাদের 27 ধারা আমি মনে করি এটা জানা উচিত, পারা উচিত, এটা মুখস্থরও কিছু নাই।
ভাই 27 ধারা যে বিষয়টা, যে সুখাধিকারের 20 বছর বা 60 বছর গণনার সময় ওই 20 বছর বা 60 বছরের সময় ওই সম্পত্তির মালিক যদি জীবন সত্ত্বে থাকে, বা ওই সময়টা ওই সম্পত্তি যদি ইজারা দেওয়া তাকে 3 বছর বা তার বেশি, 3 বছরের বেশি সময়ের জন্য, তাইলে জীবন সত্ত্বে যতদিন ছিল সেটা সুখাধিকারের মেয়াদ থেকে কি যাবে, বাদ যাবে। বা ইজারা সত্ত্বে যতদিন ছিল সুখাধিকারের মেয়াদ থেকে কি বাদ যাবে। আর বাধা যে দেবে পরবর্তীতে যে মালিক হলো, তার বাধা আবার দিতে হবে 3 বছরের মধ্যে। কারো মনে আছে ইখতিয়ার সাহেব 27 ধারা মনে আছে? উদাহরণ দিতে পারবেন? হ্যাঁ, রিভার্সনার আছে, ভাবি উত্তরাধিকারী 27 ধারায় বলছে রিভার্সনার। 27 ধারা আমি বলে দিই শুনেন। আমাদের আগে দিয়েই দিই, বিমল সাহেব, বিমল সাহেব নাই, উনি চলে গেছে হয়তো বা টায়ার্ড। বিমল সাহেব একটা জমির মালিক, ওনার জমির উপর দিয়ে আমাদের দিনে হাঁটে, 10 বছর হাঁটছে। এরপরে বিমল সাহেব মারা গেছে, বিমল সাহেব কিছু বলে নাই। বিমল সাহেব নিঃসন্তান, বাস্তবে না উদাহরণে। বিমল সাহেব নিঃসন্তান, ওনার ওয়াইফ আছে। ওনার ওয়াইফ 15 বছর বেঁচে ছিল, এই 15 বছরও দিনের সে নিষেধ করে নাই। ওনার ওয়াইফ মারা গেছে, মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ মানে দিনের বিমলের সকল সম্পত্তির মালিক হয়েছে বিমলের ছোট ভাই অমল। কে? অমল। এখন অমল মালিক হওয়ার 3 বছরের মধ্যে দিনেশ সে বাধা দিছে যে দিনেশ তুমি এই জমির উপর দিয়ে হাঁটতে পারবা না। দিনেশ তো বলতেছে যে কেন পারবো না, তোরে কেরা বেড়া করে ফেলবো। অবশ্যই পারবো, আমার দরকার 20 বছর, আমি হাঁটতেছি কয় বছর? 25 বছর, পারবো না কেন? দিনেশ যায় মামলা করছে সুখাধিকারের। এখন অমল বলতেছে জিওরনাথ, দিনের যে 25 বছর হাঁটছে এটা আমিও অস্বীকার করি না, কিন্তু তামাদি আইনের 27 ধারার বিধান দেখতে মর্জি হয়। এই 25 বছরের মধ্যে এই সম্পত্তির মালিক আমার বৌদি জীবন সত্ত্বে ছিলেন কত বছর? 15 বছর। তাহলে 25 থেকে বাদ যাবে কত? 15। তাহলে দিনেশ অ্যাকচুয়ালি হাঁটছে কত? 10। তাহলে এই জায়গায় দিনেশের সুখাধিকার অর্জিত হয়েছে? নাই। এই তো এই উদাহরণ দিলে হয়ে যাবে স্যার। হ্যাঁ, কি উদাহরণ দেবেন? এই উদাহরণ দিলে আচ্ছা। আর যদি আপনি জীবন সত্ত্বে ছাড়া, আমি যদি ইজারার উদাহরণ দিই, ইজারা ওই দিনের সে দিয়েই দেয়। বিমল সাহেব মরে নাই, উনি 10 বছর দিনের সে হাঁটতে দিছে। হাঁটতে দেওয়ার পর বিমল সাহেব ওই জমি ইজারা দিছে। যারে ইজারা দিছে ইজারার মেয়াদ 15 বছর। ইজারা যার কাছে দিছে সেও দিনের সে হাঁটতে দিছে। 15 বছর পরে, ইজারার পরে বিমলের জমি বিমলের কাছে ফেরত আসছে। তাহলে দিনেশ ইতিমধ্যে হাঁটা অব্যাহত রাখছে। কত বছর হাঁটছে? 10 আর 15 কত? 25। এরপরে বিমল বলতেছে যে ভাডি দিনেশ, তোমারে তো অনেকদিন হাঁটা চলা করতে দিলাম, এখন আর এই তুমি জমির উপর দিয়ে হাইটো না। হ্যাঁ, এই যে বাধাটা দিতে হবে, এটার আবার যে মালিক হচ্ছে তার দিতে হবে 3 বছরের মধ্যে। মানে যে পরে সে মালিক হলো জীবন সত্যের পরে বা ইজারার পরে যে মালিক হবে সে বাধাটা দিবে কয় বছরের মধ্যে? 3 বছর। তো বিমল বাধা দিলে দিনেশ যায় মামলা করছে। দিনেশ বললো যে রোনার আমি হাঁটি 25 বছর, বাট অ্যাকচুয়ালি এই জায়গা যতদিন ইজারা সত্ত্বে ছিল 15 বছর, ইজারা সত্ত্বে 15 বছর কি বাদ যাবে। আর দিনেশ বলবে যে 15 বছর তো, বিমল বলবে যে 15 বছর তো বাদ যাবে, আর দিনেশ আমি বাধা দিছি মালিক হওয়ার 3 বছরের মধ্যে। তাহলে দিনেশের 20 বছর হয়েছে? হয় নাই। তাহলে আপনার সুখাধিকার থেকে বাদ যাবে জীবন সত্ত্বে যতদিন ছিল সেটা, আর কি ইজারার মেয়াদ যদি কয় বছর? 3 বছরের বেশি। কয় বছরের বেশি? 3 বছর। এই সময়টা বাদ যাবে 27 ধারা। কে বুঝেন নাই বলেন? 26 27 বুঝছেন? যে ইজারা যদি সরকারি সম্পত্তির ক্ষেত্রে ওই জায়গায় জীবন সত্য কিভাবে হবে স্যার? দেন সরকারি সম্পত্তি জীবন সত্য না হোক ইজারা সত্য হবে। সব সমাজে জীবন সত্য হওয়া লাগবে এমন তো কথা নাই, বুঝছেন? এ জায়গা তো দুইটা বিষয় বলছে, হয় জীবন সত্য অথবা কি ইজারা। ইজারা যদি স্যার 3 বছরের ভিতরে তাহলে আর বাদ যাবে না। ইজারার মেয়াদ যদি 3 বছর হয় তাহলে বাদ যাবে না, 3 বছরের বেশি হইলে বাদ যাবে। সব ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু সরকারি ক্ষেত্রে 60 বছর আসবে।
আর বেসরকারি ক্ষেত্রে কত? 20। আমাদের সর্বশেষ প্রশ্ন, এই যে 28 ধারাটা মনে রাখেন ভাই। 28 ধারা বাস্তবে বেয়ার এক যদি দেখেন 3-4 লাইনে শেষ। মানে একজন ব্যক্তিরে মালিকরে বেদখল করছে, বেদখল হওয়ার পর নির্দিষ্ট সময়ের মধ্যে সে মামলা করে নাই, তাহলে তার মামলা যদি না করে তাহলে তার সত্ত্ব কি হবে? বিলুপ্ত হবে। এবং ওই জমিতে যে দখলে ছিল তার সত্ত্ব কি হবে? অর্জিত হবে। এবং তার যে সত্ত্বটা অর্জিত হয়েছে এটা কি বলে? জবরদখল বা বিরুদ্ধ দখল। এবং এই বিরুদ্ধ দখল জ্ঞাতসারে হতে হবে, তার অনুমতি নিয়ে তার ভয়তে হলে বিরুদ্ধ দখল হবে না, বিরুদ্ধ দখল অ্যাকচুয়ালি হতে হবে। বুঝছেন? এটাই হলো 28 ধারা। একবার পড়লে পেরে যাবেন। এখন একটা প্রশ্ন একবার এসেছিল এবং আমাদের একজন জিজ্ঞাসা করছেন যে স্যার, লিমিটেশন বার্স দ্য রেমিডি বাট ডাজ নট ডিস্ট্রয় দ্য রাইট, যে তামাদি আইন প্রতিকারকে বারিত করে অধিকারকে না। তামাদি আইন প্রতিকারকে বারিত করে অধিকারকে না। ভাই আমরা তো জানি 3 ধারা অনুসারে নির্দিষ্ট সময়ের মধ্যে মামলা না করলে মামলা কি হয়ে যাবে? খারিজ হয়ে যাবে। কিন্তু মামলা খারিজ হলেও কিছু কিছু মামলার ক্ষেত্রে আপনার অধিকার থেকে যায়। যদি ওই অধিকার খাটানোর সুযোগ পান এবং অধিকার যদি খাটান তাহলে সেটা বেআইনি হবে না। কিভাবে? ওই যে আরিফ সাহেবের বলি, যে আরিফ সাহেব রাশির দোকান থেকে 10,000 টাকা বাকি খাইছে। 10,000 টাকা বাকি খাওয়ার পরে আরিফ সাহেব তো দীর্ঘদিন কোর্টে যায় না, আর রাশি ওই সময়ের মধ্যে মামলা টামলা করে নাই, তাহলে রাশির মামলা করার তামাদি মেয়াদ কি? শেষ। আরিফ সাহেব উকিল হইছে, উকিল হওয়ার পরে রাশির কাছে অর্ডার দিয়েছে যে 10,000 টাকা সিঙ্গারা বানাও, আমি সকল উকিল সাহেব রে মিলাদ দিয়ে খাওয়াবো। 10,000 টাকা সিঙ্গারা নেওয়ার পর আরিফ সাহেব হাসতে হাসতে নগদ 10,000 রাশি রে দিছে। রাশি করতে কি, ওর আগের যে হিসাবের খাতা আছে ওই পূর্বে যে 10,000 পাতো ওই 10,000 এই 10,000 নিয়ে লাগছে যে আগের 10,000 পরিশোধিত। নতুন করে আরিফের কাছে পাই কত? 10,000। তাহলে এই 10,000-এর জন্য তামাদি মেয়াদ গণনা নতুন করে কি হবে? শুরু হবে। এই কারণে বলছে যে তামাদি আইন প্রতিকারকে বারিত করলেও অধিকারকে করে না। তবে দুইটা ধারায় প্রতিকার অধিকার দুইটারই বারিত করে, সেটা হলো 26 আর 28। ওই যে সুখাধিকার অর্জিত হয়েছিল, আপনি মামলা করেন নাই, সুখাধিকার নষ্ট হয়ে গেছে, আবার অর্জিত হইতে হলে আবার 20 বছর কাটা লাগবে। আবার বিরুদ্ধ দখল অর্জিত হয়েছিল, বিরুদ্ধ দখল আপনি অর্জিত হয়েছেন, যে মালিক সে আবার এসে আপনার বেদখল করছে, আপনি আবার 12 বছরের মধ্যে মামলা করেন নাই, তাহলে এরপরে এসে যদি আবার দখল নেন কোনো লাভ নাই। বা যারা বোঝেন না আমি বলি, ধরেন বেন্দি সাহেব একটা জমির মালিক, ওনারে একদল লোক এসে বেদখল করছে, বেদখল করার 12 বছরের মধ্যে উনি কোনো মামলা করে নাই, তাহলে ওনার মামলা করার তামাদি মেয়াদ শেষ না ভাই? এরপর উনি আবার দলবল নিয়ে এসে ওরে আবার বেদখল করছে, ওরে যতই বেদখল করুক বেন্দি সাহেবের সত্য কিন্তু আর নাই। তাহলে তামাদি আইন প্রতিকারেও বারিত করে অধিকারেও বারিত করে। কত কত ধারা? 26 আর এখানে আমাদের 29 ধারা অলরেডি আমরা পড়ছি। 29 ধারা হলো বিশেষ আইনের ক্ষেত্রে তামাদি আইনের 3 ধারা, 4 ধারা, 9 থেকে 18, 22 এগুলা প্রযোজ্য। চুক্তি আইনের 25 ধারার ক্ষেত্রে তামাদি আইন প্রযোজ্য না। বিবাহ বিচ্ছেদ আইনের ক্ষেত্রে প্রযোজ্য না। যে সকল এলাকায় সুখাধিকারের আইন প্রযোজ্য সেই জায়গায় তামাদি আইনের সুখাধিকার রিলেটেড ধারা প্রযোজ্য না। আর তামাদি আইনের 142 আর 144 অনুচ্ছেদের পার্থক্য মনে রাখেন। সুনির্দিষ্ট প্রতিকার আইনের 8 ও 42 ধারা মামলা তামাদি মেয়াদ 142ও বলছে, 144 অনুচ্ছেদেও বলছে। আমি মালিক, আমার বেদখল করছে, বেদখল হওয়ার 12 বছরের মধ্যে মামলা করতে হবে, 142 অনুচ্ছেদ। আমি মালিক কিন্তু আমি দখলে ছিলাম না, আমার সত্ত্ব অস্বীকার করছে, সেই ক্ষেত্রে মামলা করতে হবে 12 বছরের মধ্যে, তামাদি আইনের 144। কে বুঝেন নাই? এর আগে অনেকবার বুঝাইছি, এই কারণে এই জায়গা বিস্তারিত আর বললাম না, একবার পড়লে বুঝবেন। 142 144 পড়ে ফেলেন। আর এগুলাই। আর অনুচ্ছেদ টনুচ্ছেদ যদি নাও পড়েন আল্লাহর রহমতে সমস্যা নাই, একটা কমন পাবেন। আর অনুচ্ছেদ তো যে আমরা যা রিলেটেড সেইগুলা, ধরেন আমি যদি অনুচ্ছেদ বলি, এসআর অ্যাক্টের মামলার 9 ধারা মামলার তামাদি মেয়াদ 3 অনুচ্ছেদ নাকি? 8 ও 42 এর তামাদি মেয়াদ কত? 142 আর 144।
12 ধারা মামলার তামাদি মেয়াদ 113 1 বছর নাকি? 31 ধারা মামলার তামাদি মেয়াদ 95 96 3 বছর। 35 ধারা মামলার তামাদি মেয়াদ 114 1 বছর। দলিল বাতিল 39 ধারা মামলার তামাদি মেয়াদ 91 3 বছর, বা অবৈধ জাল মর্মে ঘোষণার জন্য 92 93 3 বছর। 42 ধারার তামাদি মেয়াদ 120 অনুচ্ছেদ 6 বছর নাকি? নিষেধাজ্ঞা মামলার তামাদি মেয়াদ 120, তাতে বাধ্যতামূলক হোক আর আপনার চিরস্থায়ী হোক 6 বছর। কি কোর্ট ফি? অ্যাড ভ্যালুয়াম কোর্ট ফি। যে মামলার কোনো তামাদি মেয়াদ তামাদি আইনে নাই 120 অনুচ্ছেদে 6 বছর। যে দরখাস্তের কোনো তামাদি মেয়াদ তামাদি আইনে নাই 181 অনুচ্ছেদ অনুসারে কত বছর? 3 বছর। জারি মামলার তামাদি মেয়াদ বলছে 182-তে 3 বছর, যদি নিবন্ধিত হয় 6 বছর। 182 অনুচ্ছেদে বলছে যে ডিক্রিটা যদি সংশোধিত হয় তখন থেকে তামাদি মেয়াদ গণনা শুরু হবে, যখন ডিক্রি দিছে তখন না, মনে আছে? সংশোধন হলে তখন থেকে। আর হাইকোর্ট বিভাগ তার আদি এখতিয়ার প্রয়োগে যদি কোনো ডিক্রি দেয় তাহলে জারি মামলা করতে হবে 12 বছরের মধ্যে 183। মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল 150 অনুচ্ছেদ কতদিন? 7 দিন। মনে থাকবে না ইনশাল্লাহ? রিভিশনের তামাদি মেয়াদ কত অনুচ্ছেদ? রিভিশনের তামাদি মেয়াদ নাই। উচ্চ আদালতের নজির অনুসারে আপিলের যে তামাদি মেয়াদ রিভিশনেরও সেই তামাদি মেয়াদ। রিভিউর তামাদি মেয়াদ একটা মনে রাখেন, প্রিলিতে 3টা মনে রাখতাম, এখন মনে রাখবেন একটা। 173 90 দিন। 173 90 দিন। এই তো তামাদি মেয়াদ, তামাদি আইন, আর কিছু পড়ার নাই। যা পড়লাম এগুলো মাথায় রাখেন। আর বিলম্ব মওকুফের দরখাস্ত যদি আসে মুসাবিদা অ্যাকচুয়ালি পড়তে পড়তে এই পরিমাণ হইছে, আদালতের নাম, সূত্র, বাদী বিবাদীর নাম, বিষয়, তামাদি আইনের 5 ধারায় বিলম্ব মওকুফের দরখাস্ত, তারপর বিনীত নিবেদন এই যে বিস্তারিত বলবেন, হলফনামা দিয়ে দিবেন, শেষ। বিলম্ব মওকুফের দরখাস্তর ভিতরে উল্লেখ করতে হয় যে কি কারণে আমার বিলম্ব হলো, তারপরে বিনীত নিবেদন এই যে হলফনামা দিয়ে দিবেন, শেষ। পারবেন না ইনশাল্লাহ? অফলাইনে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, অনলাইনে কত প্রশ্ন আছে? যারা চলে যাবেন নীরবে নিবৃতে চলে যান, হয়রানি মানে এই জায়গা হইচই করেন না, আমি এই জায়গা প্রশ্ন নিব আর কি। বলেন অনলাইনে কি প্রশ্ন আছে বলেন। স্যার ওই যে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে 28 ধারায় বললেন স্যার, 28 ধারায় যে মানে যেটা যে এটা দখলের সূত্রে যে অধিকারটা অর্জন করছে, অর্জন করার পরে যদি এটা আবার 12 বছরের মধ্যে মামলা করতে হবে আবার? আমি যদি দখল জিনিসটা বিরুদ্ধ দখল একবার অর্জন করি আমার আর মামলা করার দরকার নাই। ওইখানে একটু কি যেন বললেন আর কি, ওই জন্য ভাবতেছি যে এটা কি আবার যখন আসলে আমি এটা যে অর্জন করব। দখল হইছে সে মামলা করবে। আমি একটা না 12 বছর দখলে আছি, 12 বছর পর মালিক হয়ে গেছি, এবং যে মালিক সে মামলা করে নাই। আমি অলরেডি দখল হয়ে গেছি, মানে মালিক হয়ে গেছে, আমার আর মালিক হওয়ার জন্য আলাদা মামলা করার দরকার নাই। ও আচ্ছা, দখল সূত্রে মালিক হইলে আর তার মামলা করার প্রয়োজন নেই। না। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ওকে, আসসালামু আলাইকুম। প্রশ্ন আছে স্যার। হ্যাঁ বলেন, যা ইচ্ছা। জি স্যার। স্যার ওই যে বিয়ার অ্যাক্টে যে সেন্টেন্সটা উল্লেখ আছে যে ওই যে বিশেষ ক্ষতির কারণ না হইলে যে কাজের জন্য মামলা করা যায় না, তো দেখেন স্যার ওই যে এক একটা বইতে এক একটা কারণ দিয়ে লেখা স্যার, এই ক্ষেত্রে স্যার সমাধানটা কি স্যার? বুঝি নাই আপনার প্রশ্ন, আরেকবার করেন, কি বললেন বুঝি নাই। আমার প্রশ্ন হলো যে বিশেষ ক্ষতির কারণে যে মামলা করা যায় না তবে ক্ষতিপূরণ মামলা করা যায়, যেমন স্যার কয়লা উত্তোলন করলো 5 তারিখে, 10 বললো 7 তারিখে, পরিভূত ক্ষতি হয়েছে 8 তারিখে। আমি স্যার যদি 8 তারিখে দিই স্যার তাহলে কি আমারটা হবে না স্যার? আপনার অ্যাকচুয়ালি তো বলছে যে যেদিন প্রকৃত ক্ষতি শুরু হবে সেখান থেকে, 8 তারিখে দিলে হবে কিনা হবে, বাট এক্সাক্ট প্রকৃত 100% সঠিক তো হচ্ছে না। স্যার এই যে বেশ তো ক্ষতি, বিশেষ ক্ষতির কারণ না হইলে যে কাজের জন্য মামলা করা যায় না তাহার কোনো ক্ষতিপূরণের মামলা। জি, এখন আপনার সামনে একটা বই আছে, ওই বইতে হলো ওইভাবে লেখা, সেটাই তো মূল কথা। জি স্যার। এই যে দেখছেন, তাহলে তো আমি তো জানি যে হচ্ছে কারণ।
আপনার যদি ওটা পড়তে মন চায় পড়েন, বাট প্রকৃত ব্যাখ্যা এটাই, বুঝছেন? স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। স্যার এই যে 17 ধারার ক্ষেত্রে স্যার এই যে বাদী মারা যাওয়ার পরে কারণটা যে উদ্ভব হলো মামলার, এখন বাদীর বৈধ প্রতিনিধি যদি স্যার ওই নাবালক উম্মাদ থাকে তাহলে স্যার তামাদি গণনাটা বাদ মানে স্থগিত থাকতেছে, তাই না স্যার? সাবালক হওয়ার পরে সে মামলা করতে পারবে। জি এক্স্যাক্টলি। আর স্যার বিবাদীর ক্ষেত্রে বিবাদী মারা গেছে, তো তার বৈধ প্রতিনিধির তো কি স্যার সেম নাকি? বৈধ প্রতিনিধি নাবালক হলেও, প্রতিনিধি যদি নাবালক হয় তাহলে মামলা করতে পারবো স্যার? ধন্যবাদ। বিবাদীর ক্ষেত্রে কি 6 ধারা প্রযোজ্য? না স্যার 6 ধারা প্রযোজ্য না স্যার, 17 ধারাও কি তাহলে স্যার তাহলে প্রযোজ্য না? বিবাদী নাবালক হইলে কোনো সমস্যা নাই, তার বিরুদ্ধে মামলা করা যাবে। ধন্যবাদ স্যার, এখানে একটু খটকা ছিল স্যার। ঠিক আছে স্যার। হ্যাঁ, আর কারো প্রশ্ন আছে? ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আগামীকাল মডেল টেস্ট এবং ক্লাসে দেখা হবে বাংলাদেশ বার কাউন্সিল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।